প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মুজাহিদুল ইসলাম মেহেদী। ওনার দেশের বাড়ি চট্টগ্রামে। ওনার পরিবার চট্টগ্রাম শহরেই বসবাস করছেন, তবে উনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকায় রয়েছেন। এই ঘটনাটি ঘটে এই মেহেদী ভাইয়ের আম্মুর চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ ওনার মামাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 1996 কি 97 সালের নভেম্বর মাসের দিকে। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে এমরান। উনি এক্সাক্ট সালটা বলতে পারেন নাই, 96 না 97, যার কারণে আমরা দুটো সালই বললাম। এই দুটো সালের মধ্যে কোন একটা হবে আর কি। ঘটনাটি মূলত চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় ঘটেছিল। ঘটনার ঠিকানাটা আমরা এক্সাক্ট বলছি না, কেননা এটি একটি প্রতিষ্ঠান রিলেটেড। প্রতিষ্ঠানটি এখনো চলমান রয়েছে, অনেক স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। এটি ওই এলাকার কেরানীহাট থেকে ঠাকুর দিঘির মাঝামাঝি অবস্থিত কোন একটি মাদ্রাসাকে ঘিরে এই ঘটনাটি ঘটেছিল। তো এই যে এমরান ভাই, উনি ওই সময়ে মাদ্রাসার আলিম প্রথম বর্ষে লেখাপড়া করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে দাখিল হচ্ছে এসএসসি সমমান, আর আলিম হচ্ছে ইন্টারমিডিয়েট সমমান। ফাজিল অনার্সের সমমান আর কামিল হচ্ছে মাস্টার্সের সমমান আর কি। তো আলিম প্রথম বর্ষে অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে উনি অধ্যয়নরত রয়েছেন। ওই মাদ্রাসায় আবাসিক হোস্টেল ছিল, সেখানেই এই এমরান ভাই থাকতেন। ব্যক্তিগত কারণে মূলত এই ইমরান ভাই মাদ্রাসার নামটি প্রকাশ করতে চান নাই। তো যাই হোক, আমরাও বললাম না। ওই সময় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শীত পড়তে থাকে, নভেম্বরের শুরুতে কিন্তু শীত পড়তে থাকে। আর বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের আবহাওয়াগত কারণেই এটা তৈরি হয়েছে যে এই শীতকালীন সময়ে প্রচুর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোরও আয়োজন করা হয়ে থাকে এই শীতের সময়। বিভিন্ন জায়গাতে আমাদের আরও যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময় হয়ে থাকে, কারণ ঝড় বৃষ্টির সময় না, মানুষজন ঘেমে যায় না, শীতকালে আয়োজন করতেও সুবিধা হয়। রাতটা দীর্ঘ হয়, কারণ এই ধরনের প্রোগ্রামগুলো রাতের বেলায় বেশি হয়। মানুষ আবার বাড়িতে ফেরত আসতে পারে। শীতকালীন পিঠা, অনেক কিছু ব্যাপার কিন্তু রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, যার কারণে এই সময়গুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম বলি আর ওয়াজ মাহফিল বলি, অর্থাৎ ধর্মীয় প্রোগ্রাম বলি, সেগুলো বেশি হয়ে থাকে আমাদের দেশে। তো ওনাদের মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেটা ডেটও আগে থেকে তো ফিক্সড ছিল, ওনারা জানতেন যে কবে এটা হবে। দিনের বেলাতে এই ইমরান ভাই এবং আরো কিছু ছাত্ররা মিলে ওই হোস্টেল সুপার যিনি আছেন তার সাথে দেখা করে ওই ওয়াজ মাহফিলে যোগদান করার অনুমতি চান। তো হোস্টেল সুপার অনুমতি দেন, বলেন যে একা একা কেউ যেও না, সবাই একত্রে থাকবা, আবার একসাথে চলে আসবা। ওনারা বলেন ঠিক আছে হুজুর, আমরা আপনি যেভাবে বলেছেন সেভাবেই করব। এদিকে এই ওয়াজ মাহফিলে কারা কারা যাবে এটা জানার জন্য ইমরান ভাই উনি আরো কিছু ছাত্র ভাইদের সাথে কথা বলছিলেন। তখন জানা গেল যে তারাও এই খোঁজ খবর জানেন, তারাও আলাদাভাবে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছেন যাওয়ার জন্য। অনেকেই যাবে, কিন্তু দুজন স্টুডেন্ট তারা যেতে রাজি হলো না। এরা বছরের মাঝামাঝি সময় এসে ভর্তি হয়েছে দাখিলে ভর্তি হয়েছে। এরা অন্য আর একটা জায়গায় লেখাপড়া করত। তো এদের আবার দাখিল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহের দিকে বা ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে হওয়ার কথা। যেহেতু নভেম্বর মাস, সময় নাই, বছরের মাঝামাঝি এসছে, এরা আবার বলছে যে আমাদের তো লেখাপড়া এরকম হয় নাই, আমরা যাব না। আর ওই সময় কিন্তু যেই সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনে এখন যেরকম ভাবে পরীক্ষা হয় ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিল এরকম একটা সময় পরীক্ষা হয় না, ওই সময় কিন্তু এরকমই ছিল। তবে বছরের মাঝামাঝি যে ভর্তি হয়েছে ওই সময় 1996-97 সালের দিকে এখনকার মতো এতটা কিন্তু ডিজিটাল সবকিছু হয়ে যায় নাই। তখন ম্যানুয়াল টিসি গুলো নিয়ে আসলে কিন্তু ভর্তি হতো। যদি কোনো জায়গায় রেজিস্ট্রেশন হয়ে থাকে, রেজিস্ট্রেশন করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। অর্থাৎ সে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয়। তো ওই সময় ওরা নাকি রেজিস্ট্রেশন করেনি, বিশেষ পদ্ধতিতে বা বিশেষ প্রক্রিয়া আলাদাভাবে স্পেশালি তাদেরকে রেজিস্ট্রেশন করানো হবে, এরকমটাই
তারা বলেছিলেন ভর্তির সময়। তো যাই হোক, তারা আসার পর তো লেখাপড়া করছে। যেহেতু তারা পরীক্ষার এক্সকিউজ দিয়েছে, এই কারণে তাদেরকে তো আর কিছু বলা যায় না। ওদেরকে রেখেই ইমরান ভাই আরো কিছু বন্ধু বান্ধব নিয়ে বের হয়ে গেলেন। তো বের যে হয়েছেন গেট থেকে, গেটে যারা পাহারায় থাকেন নাইট ডিউটিতে, তাদেরকে বলে গেলেন যে আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু হোস্টেল সুপার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি। তখন ওনারাও বললেন যে হ্যাঁ, আমাদের সুপার মহোদয় আমাদেরকেও বলেছেন যে তোমরা যাবা, তোমরা যাও, তোমরা কি হোস্টেলে কেউ আসো? আর বলে যে হ্যাঁ, এখন তো 2জন আছে, ওই যে বছরের মাঝামাঝি ভর্তি হলো না 2টা ছেলে, এই 2জন আছে। তখন ওই পাহারাদার যে 2জন ছিলেন, ওনারা 2জন ছিলেন তো এখানে, একে অন্যের দিকে তাকাতাকি করে ওই ইমরান ভাইকে বলতেছে যে দেখো ইমরান, কিছু মনে করেন, একটা কথা বলি, এই 2টা ছেলেকে কেমন যেন লাগে আমাদের কাছে, কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে, এর কোত্থেকে আসছে, এর বাড়ি কই, তেমন তো কিছু বলেও না, জিজ্ঞেস করলাই কথা এড়াই চলে যায়, এরা তো কেমন কেমন কথা। আমরা তো এখানে যারা যারা আছে সবারই বাড়িঘর কোথায় সবকিছু জানি, এরা কেন যে কথা বলতে চায় না এরাও তো বুঝি না। তখন ইমরান ভাই বলে যে ওরা একটু চুপচাপ স্বভাবের, ওরা কারোর সাথে খুব একটা কথা বলে না, এরকম আসে না অনেক ছেলে পেলে যারা কথা বলতে চায় না, চুপচাপ থাকে, আমাদের সাথে তো দরকার ছাড়া খুব একটা কথা বলে না, এই জন্য ওদেরকে আমরাও ঘাটাই না, আসে ওরা ওদের মতো থাক না, সমস্যা কি। আমাদের যিনি অধ্যক্ষ হুজুর আছেন, তিনি তো ওদের বিষয়ে সবকিছু জানেনই, বিস্তারিত জানেন, আমাদের এত কিছু না জানলেও চলবে। তখন অন্য 2জন যে পাহারাদার, ওরা বলেন হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আচ্ছা যাও তোমরা তাড়াতাড়ি ফেরত এসো, আমরা আসি। তখন ওরা তো বের হয়ে চলে গেছেন। পুরো এই বিল্ডিং এ মাত্র 2জন স্টুডেন্ট ভেতরে বসে আছে, লেখাপড়া করছে। এদিকে প্রায় 1 ঘন্টার পথ হেঁটে যাওয়ার পর হঠাৎ করে ইমরান ভাইয়ের মনে পড়ে যে ওনারা টর্চ লাইট আনেন নাই। কারণ ওনারা যে একসাথে যাচ্ছিলেন সেটা তো ঠিক ছিল, মোটামুটি তখন আলো টালো ছিল, কিন্তু টর্চ লাইট আনেন নাই। টর্চ লাইট যে আনেন নাই, এই ভুলটা মূলত অন্য আরেকজন স্টুডেন্টের, আরেকজন ছাত্র ভাইয়ের। কেননা ওনারা 2টা টর্চ লাইট রেডি করে রেখেছিলেন, কথা ছিল যে সেই সাথে করে নিয়ে আসবে। তো গল্প করতে করতে সবাই হেঁটে চলছে, টর্চ লাইট জানার প্রয়োজন হয় নাই। কি মনে করে ইমরান ভাই জিজ্ঞেস করছে এই টর্চ লাইট কার কাছে রে? তখন ওই ছাত্র ভাই বলছে আরে ভাই, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো টর্চ লাইট ওই রুমেই ফেলে রেখে আসছি, 2টা টর্চ লাইট তো আমি রাখছিলাম আমার টেবিলের উপরে, আমি তো ভুলে গেছি, আপনারা সব এই আগাতে থাকেন, আমি এক দৌড়ে গিয়ে টর্চ লাইট 2টো নিয়ে আসি। তখন ইমরান ভাই বলতেছে যে তুমি আবার যাবা এখানে, আচ্ছা যাক তুমি এদেশে থাকো, আমি যাই। তখন ওই ছাত্র ভাই বলতেছে যে না না, ভুলটা আমার, আপনি আবার কষ্ট করে যাবেন, আমি যাই নিয়ে আসি। ইমরান ভাই বলতেছে আরে না, ও কিছু না, তুমি যাও, আমি নিয়ে আসতেছি। তখন ইমরান ভাই ওনাদেরকে এগিয়ে দিয়ে উনি ওই মাদ্রাসার দিকে আগানো শুরু করেন। তো দ্রুত হাঁটা শুরু করেছেন, 1 ঘন্টার পথ কিন্তু হেঁটে চলে আসেন। উনি দ্রুত হেঁটে প্রায় 40-45 মিনিটের মাথায় মাদ্রাসা গেটে যখন আসছেন, তখন ওই যে 2জন পাহারাদার বলছেন যে আরে ইমরান, মাহফিল কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিনা, এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার সাথে লোকজন কই? তখন ইমরান ভাই বলতেছে যে আসলে তো টর্চ লাইট নেওয়ার জন্য আসছি। বলে ঠিক আছে, যাও উপরে লাইট নিয়ে আসো। ইমরান ভাই উনি উপরে যাওয়া শুরু করেছেন। ওই সময়ে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, পুরো বিল্ডিং অন্ধকার। আর তখন তো ওই হোস্টেল জেনারেটর নাই, আইপিএস নাই, এরকম কিছু নাই। ইলেকট্রিসিটি চলে গেলে যে যার মতো হারিকেন মোমবাতি এগুলো জ্বালিয়ে লেখাপড়া করতো। তো উনি যখনই গেট দিয়ে ঢুকেছেন, ইলেকট্রিসিটি চলে গেছে, উনি তো হাতড়ে হাতড়ে রেলিং ধরে ধরে উপরে উঠতেছেন। তো 3 তলাতে এসেছেন। 3 তলাতে আসার পর উনি ওই যখন ওই যে 2 স্টুডেন্ট, যে 2জন বছরের মাঝামাঝি এসে ভর্তি হয়েছে, এই দিক দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন যে এই রুমের মধ্যে আলো জ্বলছে। তো টেবিলের উপরে 2টো ব্রাউন কালারের, অর্থাৎ বাদামি কালারের 2টো বেড়াল বসে আছে। এই বেড়াল 2টো বই খুলে বসে আছে টেবিলের উপরে। উনি এটা দেখে কিন্তু অস্বাভাবিক কিছু মনে করেন নাই, কারণ হচ্ছে ওই হোস্টেলের আশেপাশে অনেক ছোট বড় বিড়াল ছিল, দেখতেও সুন্দর বিড়াল এরকম অনেক আছে। মাদ্রাসার বাচ্চারা বা ছেলেপেলেরা খাবার খায়, এগুলো আশেপাশে ফেলে, হোস্টেলে যেই করা হয় রান্নার উচ্ছিষ্টগুলো ফেলা হয়, এগুলো খাওয়ার জন্য কিন্তু বিড়ালরা আসে। অনেক সময় অনেকের রুমের মধ্যে বিড়াল ঢুকে যায়,
ওনারা কেউ কিছু বলেন না আর কি। তো এরকম বিড়াল তো ঢুকতেই পারে এখানে, হর হামেশাই তো আসে, এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার কিছু নাই। উনি ওনার মতো চলে গেছেন, যেখানে টর্চ লাইট রাখা ছিল, তো সেই টর্চ লাইট নিয়েছেন উনি। উনি টর্চ লাইট নেয়ার পর যখন আবার চলে যাবেন, চলে যাওয়ার সময় কি মনে করে যখন আবার ওই রুমের জানালার দিকে তাকিয়েছেন, তখন দেখেন যে বেড়াল দুটো নাই, ওখানে ওই যে দুই স্টুডেন্ট এনারা বসে আছেন। এটা দেখার পর কিছুটা ভয় পেয়ে গেছেন যে কি ব্যাপার, বিড়াল দুটো কোথায় গেল, এই অল্প সময়ের মধ্যে বিড়ালও চলে গেল, ওরা তো ওই সময় ছিল না, আমি যখন জানালা দিয়ে দেখলাম তখন তো এরাও ছিল না, ঘটনাটা কি? তখন উনি একটু সন্দেহ করেছেন। সন্দেহ করার পর উনি কি মনে করে আবার একটু রুমের দিকে চলে আসছেন। ওনার রুমের দিকে যখন চলে আসছেন তখন উনি খেয়াল করলেন ওই দুই স্টুডেন্ট তার দরজার সামনে দাঁড়ানো। যখন এই দুই স্টুডেন্টকে দরজার সামনে দাঁড়ানো দেখেছেন, উনি তো চমকে উঠেছেন। এমনিতে মনের মধ্যে একটু সন্দেহ আসছে। এই দুইজন স্টুডেন্ট তখন এই ইমরান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দেন, এবং এদের মধ্যে থেকে একজন উনি বলেন যে ভাই, আপনি যেটা ভাবছেন আসলে সেটাই। ইমরান ভাই কিন্তু ধরা দিচ্ছিলেন না, উনি বলেন আমি ভাবছি মানে তোমরা কি বলতে চাচ্ছ? বলে জি জি, আপনি যেটা ভাবছেন আমরা সেটাই। বলেন আমি কি ভাববো, আমি দেখলাম যে তোমাদের টেবিলের উপর দুটো বিড়াল বসা, আবার তোমাদেরকে দেখলাম, আমার একটু মাথাটা একটু ঘুরান দিচ্ছিল, আবার বিড়াল যখন দেখলাম তখন আবার একটু চোখে একটা ধাঁধার মতো লাগতেছিল, আবার চোখটা একটু ডলা দিলাম, কচলাইলাম, তখন আবার অন্যরকম দেখলাম। তখন ওই দুইজন বলছে জি ভাই, আপনি ঠিকই বলছেন, আপনার চোখ কচলানোর কারণ অন্য কিছু না, আমরাই। তখন এই ইমরান ভাই চিন্তা করতেছেন যে আমার সামনে সাক্ষাৎ দুইটা জিন দাঁড়ানো, এখন এই দুইটা জিন এরা আমার সামনে দাঁড়ানো কোনো ক্ষতি টতি করবে না তো? তখন এদের মধ্যে একজন বলতেছে যে ভাই, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার কোনো ক্ষতি করব না। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা কেন এখন নিজে থেকে এসে আপনার সাথে কথা বলা শুরু করলাম? আমরা তো সময় নিতে পারতাম, কিন্তু কেন আমরা এখন নিজে থেকে এসে আমাদের পরিচয় দিচ্ছি? তখন ইমরান ভাই বলেন যে জি আসলেই তো, কথা তো সেটাই, কেন তোমরা কেন পরিচয় দিচ্ছ? তখন এই দুইজনের মধ্যে থেকে একজন, ওদের একজনের নাম আসলে নামটা আসল নাম যেটা, মানে আসল নাম বলতে তো ওইখানে যে নামটা ছিল সেই নামটা তো আমাদেরকে দেন নাই, এটা ছদ্মনাম হিসাবে দিয়েছেন। তো ছদ্মনাম হিসাবে একজনের নাম হানিফ, একজনের নাম আব্দুর রহমান, এই দুটো নাম দিয়েছেন আর কি। এদের মধ্যে থেকে একজন যে একটু বয়সে একটু বড় বলে মনে হয়, দুজন তো একই ক্লাসে পড়ে, তো বলা হয় যে ভাই শোনেন, বছরের মাঝখানে আমরা যে ভর্তি হয়েছি এখানে, এর পিছনে একটা কারণ আছে। আমরা আগে আরেকটা মাদ্রাসায় পড়তাম, সেখানে হঠাৎ করেই আমরা একজনের চোখে ধরা পড়ে যাই, কারণ আমরা যেই রূপে থাকি, আমরা মানুষের রূপে বেশি সময় থাকতে পারি না, আমাদের রূপ বদল করতে হয়, দিনে কমপক্ষে 2 বার রূপ বদল করতে হবেই, এছাড়া আমাদের উপায় নাই। আপনারা যেমন এক পোশাক দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারেন না, চেঞ্জ করেন, আমাদের রূপ পরিবর্তন করতে হয়, আমরা আমাদের আসল রূপে ফেরত আসি। যখন আপনারা আমাদেরকে দেখেন মানুষের বেশে, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু আমরা ঠিকই রূপ পরিবর্তন করে আবার মানুষের বেশে চলে আসি। যখন আমাদের রুমে দেখেছেন লোকজন যেহেতু ছিল না, তখন আমরা বিড়ালের রূপ ধারণ করেছি, অন্য একটা রূপ ধারণ করেছি, ওই সময় আপনি দেখে ফেলেছেন। এরপর আবার আমরা মানুষের সুরত ধারণ করেছি। তো এরকম একটা ঘটনা আগের একটা প্রতিষ্ঠানে ঘটেছে, সেখানে একজনের কাছে আমরা ধরা পড়ে যাই, তাকে বারবার বলা হয়েছিল যে ভাই খবরদার এটাকে বলো না, বললে আমাদের লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে, বছরের এই মধ্যবর্তী সময় আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বেশ জটিলতা দেখা দিবে। কিন্তু ওই ছেলেটা সে বিভিন্ন জনকে বিষয়টা বলে ফেলে, যার ফলশ্রুতিতে একটা সমস্যা হয়ে যায়। মাদ্রাসার যিনি অধ্যক্ষ ছিলেন তিনি আমাদের সম্পর্কে জানতেন, উনি আমাদেরকে ডেকে বলেন যে বাবারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আশেপাশে বেশ কিছু তান্ত্রিক কবিরাজ আছে, এরা যদি একবার খবর পায় যে তোমরা দুইজন জিন, তাহলে তোমাদেরকে বন্দি বানায় ফেলতে পারে, তোমাদের ভালোর জন্য বলছি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখানে থাইকো না। এরপর নাকি ওই দুইজন চলে আসেন ওখান থেকে,
ওনাদের জগতে যান, সেখানে সর্দারের কাছে গিয়ে বলেন যে এই ঘটনা ঘটছে। তারপর এই দুইজনকে এই মাদ্রাসায় পাঠানোর জন্য ওনাদের যে সর্দার, সেই সর্দারই তার পরিচিত একজন হুজুর যিনি এই মাদ্রাসার অধ্যক্ষ তাকে অনুরোধ করেন, বলেন যে হুজুর আপনি কোনোভাবে এই দুজন স্টুডেন্টকে ভর্তি করাই দেন। যেহেতু এটা কমই মাদ্রাসা না, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, এখানে সরকারি সব ডকুমেন্টগুলো থাকে, এখানকার হিসাব নিকাশ আলাদা, এখানে ছবি দিতে হয়, বাবার নাম মায়ের নাম অনেক কিছু দিতে হয়। তো এই জিনিসগুলো আসলে অধ্যক্ষ হুজুর হ্যান্ডেল করবেন উনি ওনার মতো করে, তাদের ছবি তোলা বা আদার সবকিছু। তো হুজুর তো রাজি হয়েছেন। এরপরে এরা এইখানে এসে ভর্তি হয়েছে, আর হঠাৎ করেই এই রাতের বেলা ইমরান ভাই তাদেরকে এইভাবে দেখে ফেলেছে। তখন ইমরান ভাই বলে যে ভাইয়া তোমরা কেন আমাকে তোমাদের পরিচয়টা এইভাবে বললা? তখন এই দুইজন বলে যে আমরা মানুষ দেখলে এতটুকু বুঝতে পারি কাদের দ্বারা আমাদের ক্ষতি হবে, কাদের দ্বারা ক্ষতি হবে না। ওই যে ছেলেটাকে আমরা নিষেধ করেছিলাম সে কিন্তু বলে ফেলেছিল। আমরা শুনেছি আমাদের সর্দার এই দুইজনকে, একজন তো আর একজনও এই বিষয়টা ছড়ানোর পিছনে দায়ী ছিল। তো এই দুইজনকে আমাদের সর্দার শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন এটা আমরা জানি না, জিজ্ঞেসও করি নাই, তবে শাস্তি দিয়েছেন। এগুলো দিতে হয়, আমরা না চাইলেও তাদের ক্ষতি হয়ে যায়। আপনি যে কাউকে বলবেন না এটা আমরা নিশ্চিত, আর আমরা যতদিন এখানে লেখাপড়া করব ততদিন কাউকে বলেন না, আমরা চলে যাওয়ার পরে বলতে পারেন। তো ইমরান ভাই বলল যে ঠিক আছে, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ইমরান ভাই এটাও জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কেন এই মাদ্রাসায় ভর্তি হইলা? অন্য জায়গায় ভর্তি হতে পারতা, অন্য সাবজেক্টে ভর্তি হতে পারতা, কমার্সে ভর্তি হতে পারতা। তখন ওরা বলেছিল যে না, আমাদের সর্দার এরকমটাই চেয়েছিলেন যে আমাদের মধ্যে বিভিন্ন সাইডে লেখাপড়া করতে হয়, কেউ হাফেজ হবে, কেউ আলেম হবে, কেউ এই জেনারেল এডুকেশনে তারা শিক্ষিত হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম সর্দারের কিছু নির্দেশনা থাকে। সেই নির্দেশনা মেনেই তারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে, মানে এই লাইনে লেখাপড়া করছে। যাই হোক, এরকমটা বলেন। তারপর ইমরান ভাই উনি ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে যান সেই মাহফিলে। তো মাহফিলে গিয়েছেন, ঠিকঠাক মতো মাহফিল শেষ করে চলে আসেন। এরপরে কিন্তু দীর্ঘ একটা সময় চলে যায়, দীর্ঘ একটা সময় চলে যায়। এই সময়ের মধ্যে কিন্তু এই দুইজনের সাথে ইমরান ভাইয়ের সখ্যতা খুব ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। ইমরান ভাইয়ের বিভিন্ন ধরনের সমস্যা এই দুজন হেল্পও করেছে ঠিকঠাক মতোই। নাকি এরা এখানকার দাখিল পরীক্ষাটা শেষ করে, দাখিল পরীক্ষা দিয়ে এরা চলে গেছে। তাদের সার্টিফিকেট বা অন্যান্য আদার সব কিছু তোলা বা এরকম কোনো কিছু সম্পর্কে আসলে এইভাবে ইমরান ভাই বলেন নাই। তো এই কারণে বলেন নাই, কারণ এগুলো নিয়ে আবার সেই মাদ্রাসায় গিয়ে ঘাটাঘাটি হতে পারে, অনেকে ঘাটাঘাটি করতে পারেন, এগুলো আসলে ইমরান ভাই চান নাই। যার কারণে অনেক কিছু গোপন করেই এই বিষয়গুলো বলা হয়েছে বা ঘটনাটা আমরা শেয়ার করলাম আর কি। আর তারা তো চলে যখন গিয়েছে, তারা অনুমতি দিয়েছে যে এখন আপনি এই বিষয়গুলো বলতে পারেন। তারপরও ইমরান ভাই সবাইকে এই বিষয়টা বলেন নাই, হাতে গোনা অল্প কিছু মানুষকে ইমরান ভাই বিষয়টা বলেছিলেন, আর এই ঘটনাটা শেয়ার করার অনুমতিও দিয়েছিলেন। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন লিটন, রাজশাহী থেকে। লিটন তার নিজের সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। 2000 সালের ঘটনা। লিটন তখন এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি ভর্তি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু এই সময় তার মামার বিয়ে হয়ে গেল। তার ছোট মামার বিয়ে হয়েছে এবং তার মামা তার সাথে খুব ক্লোজ ছিল। তো যাই হোক, মামার বিয়েতে খুব আনন্দ ফুর্তি করলো। সে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিল এবং বেশ পছন্দ হয়েছে জায়গাটা।
খুব সাজানো গোছানো একটা গ্রাম, মানে একেবারে খুব সুন্দর। এবং সেখানকার পাশে সুন্দর খাল বয়ে গেছে এবং খালের পাশ দিয়ে গেলে এক পাশে একদম গাছগাছালিতে ঘেরা এবং সেইখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে। তো এই জমিদার বাড়িটা লিটনের কাছে বেশ লেগেছিল। তো যাই হোক, মামার সেই বিয়ে খাওয়া বা বিয়ে হওয়া, তারপরে বেশ অনেকদিন সময় চলে গেল। লিটন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখানেই সে চান্স পেয়েছিল। আর তারপরে বেশ অনেক ফ্রি টাইম তার কাটছে। তো একবার সে তার মামার সাথে গেল মামার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। মামা মামি গেছে, তার সাথে লিটনও গেছে এবং গিয়ে সে এইবার একটু ঘোরাফেরা করতে পারতেছে, কারণ তার হাতে মোটামুটি সময় আছে। তো ঘুরতেছে মামা মামি, রাতের বেলা হেঁটে হেঁটে ঘুরতে যায়। তো লিটন বলল যে আপনারা কই যান? তো মামা বলল যে দেখ ওইদিকে ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, ওইটার পাশ দিয়ে নামলে ওই যে ওখানে নদী আছে, নদীর পাশে খুব সুন্দর জায়গা ঘোরার। তো লিটন বলে যে আমার নিয়ে চলেন, আমি যাব। তো মামা মামি একটু এদিক ওদিক তাকাইলো নিজেদের দিকে, কারণ তারা মোটামুটি বিয়ে করছে নতুন, তাদের এটা ভালো সময় কাটে। তো যাক, ভাইগনা যেতে চাচ্ছে, একদিন নিয়ে যাবে। তো লিটনকে নিয়ে গেল তারা। তো লিটন যাচ্ছে মামা মামির সাথে। খুব সুন্দর চাঁদনি রাত, জ্যোৎস্না হয়েছে, মানে আকাশে একদম ফুটফুটে জ্যোৎস্না এবং চাঁদের আলো তো ছেয়ে যাচ্ছে চারিপাশ। এবং তখন এমন একটা সময় শীতকাল চলে গেছে, তখন বসন্ত আসতেছে। সুন্দর বাতাস, বাতাসে একেবারে সবকিছু মানে একেবারে দুলিয়ে নিয়ে যাচ্ছে, গাছপালার পাতাগুলো নড়তেছে, খুব সুন্দর। তো লিটন মামা মামিকে হাঁটতে দেখে একবার ভাবলো আসলে একা একা আসাটা ঠিক হয় না, এখানে আমার জীবনে এসে কি লাভ, আমি একা মানুষ, এখানে এসে এই সুন্দর পরিবেশ একা কি এনজয় করব আমি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এক সময় সেই জমিদার বাড়ির পাশের রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে। তো লিটন তার মামাকে বললো, মামা এই জমিদার বাড়ির ভিতর দিয়ে হেঁটে যাই, চলেন। তো মামা বলতেছে, তার মামি বলতেছে না না না, ওই জায়গা খারাপ, ওই যাইতে দেয় না, বাসার কেউ না করো, ওখানে যাওয়া নিষেধ আমাদের। আমাকে তো একদমই নিষেধ, মেয়ে মানুষের একদমই নিষেধ দিয়ে যাওয়া। তো লিটনের মামা তখন বলে, আরে কি হবে, কিচ্ছু না, ভাইগনা বলছে চলো। তো তিনি মানে জোর করে তার স্ত্রীকে, তার স্ত্রী একদমই যেতে চাচ্ছে না, কারণ সে ভয় পায়। তো লিটনের মামারও আসলে ইচ্ছা ছিল যে জমিদার বাড়ির মাঝখানটা দেখা কেমন। তো যাই হোক, লিটনও খুব আগ্রহ, তো ঢুকে গেল মামা মামির সাথে। হেঁটে হেঁটে যাচ্ছে জমিদার বাড়িটার এক পাশের দিয়ে, মানে ঢোকার রাস্তাটা, তখন দিয়ে যখন ঢুকতেছে দেখতেছে মাঝখানে প্রাঙ্গণ এবং বাঁ পাশে জমিদার বাড়ি। খুবই সুন্দর একটা বিল্ডিং, কিন্তু এই যে কালের মানে এই যে কষাঘাতে যেটা হয়েছে যে ইট অনেক কিছু খসে গেছে, প্লাস্টার খসে গেছে, বড় বড় লতা পেঁচাই গেছে পাশ থেকে, অন্যরকম। কিন্তু একটা অদ্ভুত নির্জনতা আর অদ্ভুত একটা ঠান্ডা ভাব আছে জমিদার বাড়িতে। এবং সেখানে দেখলো কয়েকটা গাছ এখনো আছে, ওগুলো মরা গাছের মতো, ওগুলোতে পাতা গজায় নেই। মানে এই যে শীতটা গেছে কয়দিন আগে, শীতের পরে যে বসন্তে পাতা আসবে, পাতা আসে নাই, ডালপালাগুলো বেশ বিভিন্নভাবে মোড়ায় টোড়ায় আছে। আর দরজা, ওই যে জমিদার বাড়ির মূল ফটক যেটা, সেটা খোলা, সেখানে দরজা নাই, একেবারে মুখ বদনান করে আছে জায়গাটা। অন্ধকার ভিতরে দেখা যাচ্ছে, গুড়গুড়টি অন্ধকার ভিতরে, চাঁদের আলো বারান্দায় খেলা করতেছে, একটা অন্যরকম অবস্থা। তো লিটনের মামা বললো যে জোস তো দেখ, খুব সুন্দর কিন্তু দেখ। তো লিটন বললো যে হ্যাঁ মামা, অনেক সুন্দর, মানে খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ। তো তার মামি তাকে টানতেছে, বলে না না, এখানে চলো, এখানে থাকা যাবে না, আমার বাসায় শুনলে রাগ করবে, এসে বলে উঠলে। এবং মনে হলো যে লিটনের মামি একটু লিটনের উপরে বিরক্তি হইতেছে, কারণ লিটনই কিন্তু মামাকে নিয়ে আসছে এখানে। লিটন ব্যাপারটা বুঝতে পারছে। তা সে বলছে আচ্ছা মামা চলো, বেরি আগে সামনে চলো। তো তার মামা হাঁটতে হাঁটতে সামনে চলে গেল তার স্ত্রীকে নিয়ে, এবং দেখলো যে লিটনের মামি তাড়াতাড়ি তার নিজের চুল ঢাকতেছে, মানে চুলটা ভালো মতো মানে কভার করতেছে। তো ওইখান থেকে বের হয়ে তারা চলে গেল ওদিক দিয়ে। তো লিটনও পিছে পিছে বেরোলো, মানে জমিদার বাড়ির মূল কম্পাউন্ডটা পার হলো। তো তার কাছে কেন জানি মনে হইতেছিল, লিটনের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কেউ দেখতেছে যখন তারা ওদিক দিয়ে যাচ্ছে, মানে দে আর বিং ওয়াচড, এরকম মনে হলো। তো মনে মনে চিন্তা করলো যে হইতেই পারে পুরানো জমিদার বাড়ির ভিতর দিয়ে গেছি, কত রকমের কথা প্রচলিত থাকে, মানুষ বলে যে এখানে অতৃপ্ত আত্মা থাকে ইত্যাদি ইত্যাদি। তো এই হইতেই পারে কিছু একটা, এরকম ভয় লাগতেই পারে। যাই হোক, তারা বেরোলো ওখান দিয়ে, এবং বেশ রাতের যে পরিবেশের শব্দ, ঝিঝি পোকা ইত্যাদি ইত্যাদি রাখতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে তারা। তখন কিন্তু 9টা ক্রস করে গেছে রাত্রে। তো হাঁটতে হাঁটতে তারা ওই রাস্তা দিয়ে চলে আসলো, এবং সামনেই নদীর মানে নদী দেখা যায় ওখানে। বেশ খানিকটা রাস্তা পার হয়ে গেলে একটা দুই পাশে খোলা প্রান্তর আর ওই পাশে নদী। এবং তার মামির প্ল্যান হচ্ছে মামাকে নিয়ে ওখানে হাঁটবে, তারা হয়তো ওখানে দু একদিন এসে গল্প টল্প করছে বা সময় কাটাইছে সুন্দর। তো যাই হোক, লিটন দেখতেছে যে মামি হাঁটতেছে, এবং সে বুঝতে পারতেছে যে মামি একটু বিরক্ত, মানে লিটন সাথে থাকায়, মানে তারা গল্প করবে, যাবে ওইখানে। আর ওই যে ঘরের মধ্যে দিয়ে ঢুকাইছে ওইখানে, এটাতেও মানে লিটন উপর একটু বিরক্ত। তো লিটন বুঝলো যে আসলে সে এখানে আনওয়ান্টেড গেস্ট হয়ে গেছে।
তো মামাও ব্যাপারটা বুঝতেছে যে লিটন হয়তো ফিল করতেছে, মামা বলতেছে কি রে কি অবস্থা, তোর কাছে কেমন লাগতেছে, মানে এক্সট্রা কথা বলতেছে মামার সাথে, লিটনের সাথে। তো লিটন কিছুক্ষণ পর বুঝতে পারলো যে মানে আসলে মামা তার নিজের যে একটা মানে ভালো সময় সেটা নষ্ট করে ফেলতেছে তার জন্য। তো লিটন বললো যে মামা আমি আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, তোমরা যাও আমি আসতেছি। তো মা বলে কি তুই এখন যাবি, আগে বলিস না কেন? বলে কি না, বলে একা 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 যাবি নাকি এখান থেকে? বলে যে হ্যাঁ আমি একাই যেতেছি। আরে যাও না তুমি, মামি নেই সামনে যাও, আমি আসতেছি বলে সে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মামা খুব মানে হয়ে যায়, মামা খুব কেয়ার করে লিটনের জন্য, খুব আদর করে ভাগনাকে। তো সে বলে যাও না তোমরা যাও, আমি আসতেছি যাও ওখানে যাও, আমি ওখানে যাই তোমার সাথে দেখা করবো। লিটন আসলে চালাকি করে সরে আসতেছে, সে চাচ্ছে না যে মামা মামির এই ভালো সময়টার মধ্যে সে মানে একটা মানে কাবাব মে হাড্ডি হইতে আর কি, মানে এক্সট্রা কোনো পিস হয়ে থাকতো এখানে। সে চাচ্ছে যে আমি একটু সরে যাই, আমার মতো ঘোরাফেরা করি, আমি সময় কাটায় বেশ খানিকক্ষণ পরও এখানে যে উকি দিব আর কি, তখন তারা আসলে একসাথে চলে আসবো। এই চিন্তা করে সে হাঁটতে হাঁটতে সে চিন্তা হলো কই যাবে, সে কি ফিরে যাবে আবার ওদিকে, ওই বাসায় যেই বা কি করবে। তো হাঁটতে হাঁটতে সে দেখলো যে জমিদার বাড়ির ওই জায়গাটা, চিন্তা করলো ঢুকে দেখি কি অবস্থা। তো হেঁটে সে ঢুকতেছে মূল এন্ট্রি দিয়ে, এবং চাঁদের আলো বেশ পড়ছে ওই জায়গায়, মানে ছড়ায় আছে চাঁদের আলোটা, পুরো ঝকঝক মনে হচ্ছে দেখা যাচ্ছে একেবারে মানে লাইটের মতো এরকম। তো উঠানে যে দাঁড়াইলো মাঝখানে জমিদার বাড়ির, এবং যে দেখতেছে যে মাঝখানে একটা ফোয়ারা ছিল, সেখানে আর পানি নাই, একটা ছোট্ট এরকম মূর্তির মতো যেটা দিয়ে পানি হয়তো পড়তো, খুব সুন্দর করে বানাইছে। তো লিটন যে ভালো মতো মূর্তিটা দেখতেছে, দেখে এসে ভাবতেছে যে এটা খুব সুন্দর একটা স্কাল্পচার, এটা কি এখানে তৈরি করছিল নাকি, তার মাথায় আসতেছে যে নাকি অন্য কোনো কারিগর আনাইছিল বা বিদেশ থেকে আমদানি করে বসাইছে এটা ওই সময়। তো দেখতেছে ভালো মতন পানির সোর্সটা কোন থেকে আসছে এগুলো চিন্তা করতেছিল সে। এই সময় সে শব্দ পেল এই জমিদার বাড়ির ওই পাশের বারান্দা দিয়ে, মনে হচ্ছে কেউ নূপুর পায়ে হাঁটতেছে, চিক 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 নূপুর পায়ে। তো লিটনের একটু হাসি লাগলো, কারণ হচ্ছে সে এই ধরনের ঘটনা জীবনে বহু শুনছে, জমিদার বাড়িতে নূপুর পায়ে নর্তকী হাঁটে ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার স্যাপার বহু শুনছে, সে এটা শুনে অভ্যস্ত, এবং এটা জমিদার বাড়ির একটা ক্লাসিক টেল হয়ে গেছে। তো সে ভাবলো যে এটা কি হইতে পারে, মানে এটা কি আসলে কোনো ভুল নাকি আমার মনের একটা অডিটরি হ্যালুসিনেশন হইতেছে যে আমি শুনতেছি। তো সে ওইটাকে পাত্তা দিল না কিছুক্ষণ। যখন পাত্তা দেন একটু পর বাতাসের শব্দ শুনতেছে, মানে বেশ গাছটি উইন্ড যাচ্ছে এদিক ওদিক দিয়ে, এবং এই যে সরসর করতেছে গাছপালার পাতাগুলা, শুকনা ডালগুলো মটমট মটমট করে বাতাস যখন জোরে যায়। একটু পরে আবার শুনলো সে যে ওই নুপুরের শব্দটা ছিক 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 করে হেঁটে এদিক থেকে এদিকে আসতেছে। তারপরে সে ওই পাশে যে জানালাটা আছে জমিদার বাড়ির, ওই জানলা যে খোলা জানলা, হঠাৎ করে তার কাছে মনে হলো খোলা জানালার মধ্যে কেউ আছে, মানে কেউ একটা অবয়ব ওদিক দিয়ে তাকায় আছে, তার কাছে মনে হলো। তো সে মনে করলো যে এটা কি মনের ভুল, নাকি ভাবলো যে এখানে আশেপাশে আরেকটা হতে পারে, কোনো বাসার থেকে কেউ কি এখানে হেঁটে আসে, আমি যেরকম আসছি বা আমরা যেরকম যাচ্ছি, কেউ হয়তো হেঁটে আসছে, আমাকে দেখছে একা এখানে হাঁটাহাঁটি করতে, হয়তো এখানে দাঁড়ায় একটু কিউরিয়াস হচ্ছে ঘটনা কি। তো সে চিন্তা করলো যে না, এখনো এটার মানে খুব একটা প্রশ্রয় দেওয়া যায় না চিন্তাটারে। তো সে আবার নিজের মতো এটা ওইটা দেখতেছে, হাঁটতেছে, কিন্তু তার মানে চোখ চলে আসছে জানলার কাছে বারবার। তো এখন আর জানলার কাছে মনে হচ্ছে না কিছু দাঁড়ায় আছে। তো সে একবার চিন্তা করলো যে আমি যে ওখানে তাকাইছিলাম, মনে হচ্ছিল যে একটা মানুষের মতো ফিগার ওখানে ছিল, অন্ধকারের মধ্যে একটা গাঢ় অন্ধকারের মধ্যে কিছু একটা দাঁড়ায় ছিল। এটা তো মানে লাইটের জন্য হইতে পারে, হয়তো আমি ওই অ্যাঙ্গেল থেকে সরে আসছি, আবার মানে আমি এখানে আসছি দেখে মনে হচ্ছে নাই। তো সে হেঁটে আবার সেই ফোয়ারার কাছে যায়, যে তাকায় দেখে না, একটু আগে আমি স্পষ্ট দেখছি যে এখানে কিছু একটা ছিল বা কেউ ছিল, এখন নাই। সাথে সাথে মানে সেটা ভাবছে এই সময় তার দিকে একটা ছোট্ট ইটের মতো এসে টাস করে তার পাশে পড়ে, মনে হলো কেউ ইটটা ছুঁড়ে মারছে ভেতর থেকে। এবং মানে সে একটু মানে ইটটা পড়াতে একটু অস্বস্তি ফিল করছে লিটন যে কে মারছে। তারপর আরেকটা ইট পড়ে, ছোট্ট একটা ইটের মতো, ঢিলের মতো, এবং তারপর একটা হাসির শব্দ, নারী কণ্ঠে খিলখিল হাসি, মানে হেসে, মানে কেউ মজা করে কাউকে যদি মানে দুষ্টমি করে এরকম। তো লিটন বুঝলো যে সে মনে মনে চিন্তা করলো যে এইটা মনে হয় কোনো মেয়ে, হয়তো আশেপাশে কোনো বাসা আছে, এরাও বের হয়েছে, আর সে ধারণা করে নিয়েছে একাধিক মেয়ে মনে হয়, এরা তাকে দেখছে, দেখে হয়তো ওখানে ঢুকে দুষ্টমি করতেছে, জমিদার বাড়ি দিকে ভয় দেখাইতেছে। তো লিটন চিন্তা করলো যে আজকে এটার একটা শিক্ষা দিতেছে আমি, দাঁড়াও। তো সে হেঁটে রওনা দিল সোজা ওই জমিদার বাড়ির দিকে, মানে ওই যেই মূল যে বাড়িটা যেখান থেকে ওই যে দরজা নামছে আর কি, সিঁড়ি নামছে ওদিকে, সে একদম সরাসরি দিকে হাঁটা ধরলো। তো হাঁটতে হাঁটতে সে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, সিঁড়িতে ওঠা শুরু করলো। তো বেশ কয়েকটা ধাপ সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে সে মূল বারান্দায় উঠলো।
বারান্দায় উঠে সে কান পাততেছে, কেন যেন লিটনের কাছে একটু ভয় লাগা শুরু করলো, গাটা কেমন শিরশির করতেছে। এখন তখন সে চিন্তা করছে, নিজেকে আবার প্রবোধ দিতেছে, আরে ধুর, কিসের ভয় পেয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলা এই কেউ দুষ্টুমি করছে, এখানে ঢুকে আমার সাথে দুষ্টুমি করছে বলে সে হেঁটে হেঁটে ওই যে জানলার দিকে সে একটা ফিগারের মতো দেখছে, মনে হচ্ছে কেউ দাঁড়াইছিল, সেদিকে হাঁটা শুরু করলো, ওই রুমটার দিকে। দরজা কিন্তু খোলা, দরজা নাই। এই সময় সে পায়ের শব্দ শুনলো, ছিক 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 ছিক, মনে নুপুর পায়ে কেউ দৌড়াচ্ছে, মানে ঘরের ভিতরে। তো সে তখন বললো যে এই তো, এইটা হলো আরেক দুষ্টুমি, মানে হয়তো মেয়েটার পায়ে নুপুর আছে, বা তারা ইচ্ছা করে কিছু দিয়ে বাজাচ্ছে, চুড়ি বা কিছু দিয়ে নুপুরের মতো শব্দ করতেছে, এটা হচ্ছে আমাকে করার জন্য। আর নিশ্চয়ই আশেপাশের বাসায় কোনো মেয়ে আছে যারা এরকম বের হয় রাতে হাঁটতে বা নদীর পাড়ে যায়, আমাকে দেখছে, দেখে এই কাজগুলো করতেছে, মানে ভয় দেখানোর জন্য। সেইভাবে চিন্তাই করে নিয়েছে লিটন। তো লিটন এই নুপুরের শব্দ শুনতেছে, তার কাছে মনে হচ্ছে যে নুপুরের শব্দটা ওই ঘরের মধ্যেই এদিক ওদিক হচ্ছে, মানে চারদিক ঘুরতেছে, এরকম লাগতেছে। তো লিটন এই খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে। তো যখন খোলা দরজাটার কাছাকাছি চলে আসছে, তার গাটা কেমন যেন কাটা দিয়ে উঠলো। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ঘরের মধ্যে আসলে উপস্থিতি আছে, বাট কেন জানি তার কাছে মনে হচ্ছে এইটা কোনো স্বাভাবিক মানুষ না, এটা অশরীরী কিছু, এটা তার মনে হওয়া শুরু হয়েছে হঠাৎ করে। এবং তার কাছে কোনো ফ্ল্যাশ লাইট নাই, কিছু নাই যে মেরে দেখবে এরকম, এই চাঁদের আলোর উপরে ভরসা। তো লিটন চিন্তা করলো, আমি কি ঘরের ভেতরে উকি দিব, এটা ভাবতেছে সে। ভাবার সাথে সাথে সে একটা হাসির শব্দ শুনলো, মনে হলো এরকম দুষ্টুমি করে কেউ হেসে দৌড়াচ্ছে ঘরের ভেতরে। পরবর্তী সেকেন্ডে তার পাশ দিয়ে মনে হলো একটা দমকা বাতাস বের হয়ে গেল। মানে বাতাসটা এরকম ছিল, মনে হলো উষ্ণ বাতাস, মানে বেশ উষ্ণ বাতাসটা। ওই সময়কার ওই যেই বসন্ত চলছিল, বসন্তের বাতাসের সাথে কোনোই মিল নাই, বেশ উষ্ণ টাইপের বাতাস, অনেকটা মানুষের শরীরে যেরকম উষ্ণতা থাকে সেরকম। একেবারে লিটনের পাশ দিয়ে গেছে এবং লিটন সে উষ্ণতা টের পাইছে, এবং সেই বাতাসের মধ্যে একটা হালকা ফুলের মতো ঘ্রাণ। কি ফুল সেটা সে ডিটেক্ট করতে পারছে না লিটন, বেশ সুন্দর একটা ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ সে অনেক সময় পাইছে শহরের মধ্যে দিয়ে, যখন সে সেই রাজশাহী শহরে চলাফেরা করত, অনেক আবাসিক এলাকার মধ্যে দিয়ে গেলে মাঝে মাঝে এই ঘ্রাণটা তার কাছে মানে এরকম নাকে লাগছে। এমনকি সে যখন ঢাকায় আসছে তখনও সে পাইছে অনেক জায়গায় এরকম, হঠাৎ করে কোনো আবাসিক এলাকার বাইরে যাওয়ার সময় ঘ্রাণটা, ঠিক সেই ঘ্রাণটা প্রচন্ড কড়া, তার পাশ দিয়ে ওই বাতাসের সাথে চলে গেছে। তো লিটনের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, সে ভয় পাইছে। ভয় পেয়ে সে কয়েক পা পিছায় আসছে। পিছায় এসে সে দেখতেছে পাশের রুম থেকে মনে হচ্ছে গুনগুন করে কে গান গায়। গুনগুন কণ্ঠটা কেমন জানি, এটা মানে খুব স্বাভাবিক কণ্ঠ মনে হচ্ছে না। তো লিটন বেশ ভয় পেয়েছে, সে চিন্তা করছে এখান থেকে আমার চলে যেতে হবে। তো এখন সে যদি সিঁড়ি দিয়ে নামতে যায়, তাকে সেই গুনগুন কণ্ঠে যে গান হচ্ছে পাশের রুম, ওদিক দিয়ে যাইতে হবে, সে মানে ওই দিকে যে হেঁটে নামতে হবে। তো সে একটু ভয় পেয়েছে, সে দেখতেছে তার সামনে যে রেলিংটা, খুব ছোট রেলিং, সে চিন্তা করছে রেলিংটা ক্রস করে সে চলে যাবে, মানে তার কোমর সমান হবে রেলিংটা। সে আস্তে করে রেলিং এর ওই পারে এক পা নামাইছে, নামায় আরেকটা পাশে যখন ঘুরে আনবে তখন সে দেখতেছে ওই রুমের দরজার কাছে একটা মেয়ে মানুষের অবয়ব দাঁড়ানো, এবং এটা একটা অন্ধকার ছায়ার মতো। এখানে হালকা হালকা বোঝা যাচ্ছে মনে হচ্ছে একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা এরকম হালকা হালকা কাঁপতেছে বাতাসে, আর সেই ঘ্রাণটা, সেই যে ফুলের একটা ঘ্রাণ সেটা আছে। এবং খুব দুর্বোধ্য কোনো ভাষায়, যেটা নাকি আসলে লিটন বুঝে না, ইংরেজিও না, বাংলাও না, সে আরবিও টুকিটা কিন্তু শুনছে সেরকমও না, কেমন একটা দুর্বোধ্য ভাষায় কিছু একটা তাকে বললো। তো লিটন মোটামুটি ভয়ের চোটে পা ঘুরায় নিতে যে পড়ে গেছে ধাপ করে ওইখানে। এই সময় দেখলো যে তার মামা পিছন থেকে বলতেছে, এই তুই কি এখানে, এই লিটন তুই এখানে? তখন বলে, হ্যাঁ মামা এখানে। সে ভয় পেয়েছে, বলছে আমি এখানে। তার মামা তাড়াতাড়ি আসছে, এসে তারা বলে, কি হয়েছে তোর, তুই এখানে কি পড়ে গেলি কেমনে, কি ব্যাপার? তো বলে, মামা চলো এখান থেকে, চলো আমরা যাই, চলো বেরোই। তো বলে সে তাড়াতাড়ি হাঁটা দিছে মামাকে নিয়ে। তার মামি আর ওই কম্পাউন্ডে ঢুকানে, মামি দাঁড়ায় ছিল ওই যেখানে ঢোকার রাস্তা সেইখানে। তো দ্রুত সে হেঁটে তার মামার সাথে ওইখানে গেল। তো তার মামি ওখান থেকে চিৎকার করে উঠলো, জোরে চিৎকার করে উঠলো। সাথে সাথে লিটন পিছন মানে ওদিকে তাকাইছে, পিছনে কি দিকে তার মামি চিৎকার করছে, তাকায় দেখে 1 সেকেন্ডের জন্য, মিলি সেকেন্ডের জন্য মনে হলো ওখানে একটা নারী মূর্তি দাঁড়ায় ছিল ওই দরজার কাছে, এবং মনে হচ্ছিল যে নারী মূর্তিটা চোখ নাই, চোখের জায়গাগুলো লাল লাল, মানে মনে হচ্ছে লাল লাল চোখ নাই, লাল লাল। এবং লিটন ওখানে তাকানোর সাথে সাথেই মনে হলো একটা বাতাসের মানে ঘূর্ণি তৈরি হলো। বাতাস যেমন টর্নেডোর মতো ঘুরে, সেরকম ভাবে একটা বাতাস ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির ওই ফোয়ারার কাছ দিয়ে যে ঘোরা শুরু করলো, পাতা টাতা এগুলা নিয়ে, ধুলাবালি নিয়ে।
সারা শরীর তো মানে ধরে গেছে, মানে রোম দাঁড়া গেছে। তার মামা তাড়াতাড়ি তার মামিকে এরকম এক হাত দিয়ে জাপটা ধরছে, ধরে বলছে তাড়াতাড়ি চল এখান থেকে। তো দুজনে হেঁটে ওই পাশ থেকে তারা বের হয়ে চলে গেছে, বাসা গেছে। তার মামি থরথর করে কাঁপতেছিল। তো তার মামা বাসায় নিয়ে বললো যে তুই তাড়াতাড়ি যে দোয়া দুরুদ পড়ে শুয়ে থাক, এখানে কি হয়েছে কালকে শুনবো। তো ঘরে গেল, তো সে শুনলো যে তার মামা জোরে জোরে দোয়া পড়তেছে ঘরের মধ্যে। সে মামার রুমটা পাশেই ছিল। তো সকালবেলা লিটন শুনছে তার মামির জ্বর আসছে বেশ। তার মামি ভয় পেয়েছে, অনেক ভয় পেয়েছে, জ্বর আসছে। তো মামির বাড়ির মানুষজন যখন শুনলো তখন বললো যে ওই জায়গায় যাওয়া তো উচিত হয় নাই, কেন তোমরা ওখানে ঢুকলা? ওই জমিদার বাড়ির ওখানে আমরা কেউ যাই না। ওই জায়গায় সবাই বলে যে ওই জায়গায় পেতনি আছে, পেতনি ঘোরাফেরা করে। অনেকে বলে ওই চুড়েল, অনেকে বলে পেতনি, এটা ঘোরাফেরা করে রাতের বেলা, মানুষকে এরকম দেখা দেয়, মানুষ ভয় পায়, মানে খুবই ভয়ঙ্কর। অনেকে দেখছে যে এরকম লম্বা লম্বা পা ফেলে হেঁটে হেঁটে যায় ওদিক দিয়ে। তো এরকম দেখছে। তো ওদের বাড়িতে তখন লিটনের মামা বাড়িতে একজন হুজুরকে ডাকানো হয়। তিনি এসে ঝেড়ে দেন, লিটনের মামিকে ঝাড়েন, মানে লিটনের মামাকেও ঝাড়েন, তাকেও ঝাড়েন, তিনজনকে ঝাড়েন। বলে যে না, কারো উপরে কোনো পজেস্ট করে নেই, বাট তারা হয়তো খারাপ কিছু দেখছে। হুজুর বলে খারাপ কিছু দেখছে, রাতের বেলা এরকম চলা ফেরা উচিত না, নদীর পাড়েও যাওয়া উচিত না। যাই হোক, লিটন ওটা দেখছিল। তো লিটনের কাছে এটা একটা মানে দুর্বোধ্য এক্সপিরিয়েন্স। সে কি ওখানে এক্সপিরিয়েন্স করলো বা কি দেখলো, এরকম জিনিস সে জীবনে আর কখনো দেখে নাই। আর আপনারা আমাদের সাথে থাকবেন, ঘটনা পাঠিয়ে আমাদেরকে সঙ্গ দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন, তার নাম হলো রাকিব। আর রাকিবের বাড়ি হচ্ছে ভেলাবাড়ি, আদিতমারি, লালমনিরহাটে। তো ভেলাবাড়িতে ওরা কয়েক বন্ধু মিলে আড্ডা দেয়। ওদের একটা আড্ডার একটা জায়গা আছে, যেটা আমরা আসলে যেহেতু আমিও জায়গাটা চিনি, ওই জায়গাটার নাম হচ্ছে নামরির বিল। তারা ওই নামরির বিলে সবসময় আড্ডা দিত। তো প্রতিনিয়ত তারা দেখা যায় যে সারাদিন তারা কাজ করতো, তাদের পার্সোনাল কাজ শেষ করার পর তারা সন্ধ্যা হলে তারা সব বন্ধু মিলে, বিশেষ করে সিরাজ, রাকিব, আরিফ, মজিদ, তো এরা সব বন্ধু মিলে তারা সেই নামুরির বিলে নামে যে জায়গাটা, সেখানে তারা আসলে সময় কাটানোর জন্য যায়। নর্মালি তারা সেখানে তাদের পার্সোনাল কাজ বা রিফ্রেশমেন্টের জন্যই আসলে যায়। দেখা যায় যে তারা সেখানে একটা দোকান আছে, তো ওই দোকানে আসলে তারা সময় কাটায়। শুধুমাত্র এটা তোমার আপনার হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। তো তারা সবাই মিলে একদিন চিন্তা করে তো যে তারা আসলে মাছ ধরতে যাবে। তো রাসেল ভাই, এর আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তারা দেখা যায় যে ওইখানে একটা ওই বিলের মধ্যে, বিলটা যেহেতু প্রায় লম্বায় প্রায় 1 কিলোমিটার হবে, এবং যদি আমি প্রস্থ হিসাব করি, দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে প্রায় হলো আপনার বলা যায় যে 100 ফিট, 100 ফিটেরও বেশি হবে। দেখা যায় যে 150 বা 200 ফিট এরকম, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না কত ফিট হবে। তো এটা প্রায় হলো লম্বায় প্রায় 1 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে প্রায় হলো 200 ফিট, বা 1 কিলোমিটারের 1/5 একটা অংশ আর কি। তো যাই হোক, তারা ওই নদীতে বা ওই পুকুরে, এটা আসলে নামে আমরা বিল বলি, পুকুর বা নদী বলি না, আমরা বলি বিল। তো এই বিলে তারা সেখানে একটা নৌকা আছে, তো নৌকা দিয়ে তারা সবসময় দেখা যায় যে এনজয় করে, বিশেষ করে রাতের বেলা তারা নৌকা চালিয়ে সেখানে এনজয় করে। তো একদিন হয় কি রাসেল ভাই, তো ওরা অনুভব করে যে ওই তারা সেদিন 5-6 জনেই ছিল সেই নৌকার মধ্যে। তো তারা আসলে শখের বসে আসলে নৌকা চালাচ্ছিল। তো তারা অনুভব করে যে দূরে কোথাও কেউ কান্না করতেছে। বিশেষ করে এখানে আরিফ যে আছে, ও একটু ভীতু প্রকৃতির। তো ও চিন্তা করে, ও প্রথমে আর কি সবাইকে বলে যে আমি কারো কান্নার শব্দ পাচ্ছি। তো রাসেল ভাই, এখানে আসলে কান্নার শব্দটা কোথা থেকে আসতেছে, তো বাকি সবাই যখন অনুধাবন করার চেষ্টা করতেছে, তো তারা আসলে ওই কান্নার শব্দটা খুঁজে পায় না। তো তারাও যেহেতু হালকা মৃদু সুরে শুনতেছিল, তো তারা নৌকা চালিয়ে সেই দিকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু পায়নি। তো এরকম করে ছোট ছোট কিছু ইনসিডেন্টস হয়েছিল, যেগুলো আসলে ভৌতিক হিসাবে তারা আসলে বিবেচনা করেনি। তো রাসেল ভাই, এরপরে যেটা হয় যে
ওরা ওই বিলের যেহেতু পার্শ্ববর্তী গ্রামেই তারা থাকে, তো দেখা যায় যে এই গ্রামের পার্শ্ববর্তী থাকার কারণে তারা চিন্তা করে যে তারা একদিন মাছ ধরবে এবং তারা নদীতে মাছ ধরতে যাবে। কিন্তু রাসেল ভাই তাদের আসলে সরঞ্জাম, মাছ ধরার এরকম সরঞ্জাম ছিল না। তো তারা ওই সরঞ্জামগুলো তাদের পার্শ্ববর্তী চাচাতো বা হচ্ছে এই চাচাদের কাছ থেকে সংগ্রহ করে এবং তারা একদিন চিন্তা করে যে তারা মাছ ধরতে, এবং তারা সবাই মিলে সেই ডিঙি নৌকাটি দিয়ে সেই নদীতে বিলের মধ্যে মাছ ধরতে যায়। এবং সেখানে মাছ ধরতে গিয়ে রাসেল ভাই, এখন যে আমি ঘটনা বলতেছি, এই ঘটনা হলো, সেটাই হলো মানে তাদের জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে। তো ওরা প্রথমে আহ, 5 বন্ধু মিলে, বিশেষ করে মজিদ, রাকিব, আরিফ, সিরাজ এবং জুয়েল, এরা 5 জন মিলে সেই নদীতে বিলের মধ্যে মাছ ধরতে যায়। এবং মাছ ধরার প্রথমত সবকিছুই তারা স্বাভাবিক, ওই ছোট ছোট ইনসিডেন্টস, কান্না করা, পানির হলো অস্বাভাবিক কোনো জায়গায় শব্দ হওয়া, তো এগুলো নিত্য নৈমিত্তিক তাদের কাছে। কারণ তার প্রায় হলো এই দোকানের পাড়ে আসে এবং এখান থেকে তারা নৌকা দিয়ে, যেহেতু এই জায়গাগুলো সব জায়গা তাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, তো তারা এই বিষয়গুলো সবকিছু তারা জানে। তো যেহেতু তারা আজকে মাছ ধরতে এসেছে রাসেল ভাই, তো তারা যখন তাদের ওই ঝাঁকি জাল তারা নিয়ে এসেছিল, তো ঝাঁকি জাল যখন তারা ওই নদীর মধ্যে হলো ফেলে, তো তারা অনুভব করে যে জালটা অনেক ভারী ভারী লাগতেছে। তো এরপরে যখন তারা জালটা হলো আহ, তুলে নিয়ে আসে, যখন নৌকার মধ্যে জালটা নিয়ে আসে, দেখা যায় রাসেল ভাই জালের মধ্যে কোনো মাছ নেই। তো সেই মাছের পরিবর্তে তারা দেখে যে সেই তাদের জালের মধ্যে একটা মানুষের মাথার খুলি। তো এটা দেখে তো তারা বেশ অবাক হয়। আসলে তাদের কাছে হারিকেন বা ওই টর্চ লাইট ছিল না, তাদের কাছে সবার কাছে ফোন ছিল এবং তারা ফোন দিয়ে দেখতেছিল যে সেই সেটা একটা মাথার খুলি। তো এই মাথার খুলি দেখে তো আরিফ প্রথমে খুবই ভয় পেয়ে যায় এবং বাকিরা সবাই মোটামুটি ভয় পেয়ে যায়। তো এখানে রাকিব যেহেতু আরিফ এখানে একটু ভীতু টাইপের হলেও রাকিব একটু সাহসী ছিল এবং সে বলে যে আরে এটা কোনো সমস্যা না, হয়তোবা যেহেতু এই বিলের পাশে একটা শ্মশান আছে, তো হয়তোবা এই শ্মশানে হয়তো আহ, মানুষ পোড়ানোর পর হয়তোবা মাথার খুলিটা পড়া হয়নি, যার কারণে হয়তোবা এই মাথার খুলিটা এখানে ফেলে দেওয়া হয়েছে। তো এটা বলে রাকিব সবাইকে সান্ত্বনা দেয়। তো সবাই এটা নর্মাল ভাবে যে হয়, মনে হয় এটাই হতে পারে। তো তারা পরবর্তীতে দেখা যায় যে আবার মাছ ধরার জন্য মন মনোবিষিত করে এবং তারা হলো ওই মাছ ধরার চেষ্টা করে। তো তারা আসলে বড় বড় মাছ পাচ্ছিল না। প্রতিবারই যখন জাল ফেলে, তো সবাই মোটামুটি ঝাঁকি জাল ফেলতে পারে, তো দেখা যায় যে সবাই যেহেতু শখের বসে মাছ ধরতেছে, তো দেখা যায় যে কেউ জাল ফেলতে পারুক বা না পারুক, সবাই কম বেশি জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতেছে। তো রাসেল ভাই এখানে বলে রাখে ভালো যে ওই বিলটা সরকারি বিল ছিল। অ্যাকচুয়ালি এটা প্রতিবারই ডাক দেওয়া হতো, কিন্তু এটা ডাক শেষে সবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কিছুদিনের জন্য। তো আসলে ওরা ওই সময়তে আসলে মাছ ধরার জন্য চেষ্টা করতেছিল। তো যেহেতু মাছ অলরেডি এটাতে প্রায় খুবই কম, তো যার কারণে ওরা খুবই কম মাছ পাচ্ছিল, যেটা দেখা যায় যে পরিমাণ তারা মাছ ধরেছে আধা ঘন্টা ধরে, সেটা একজনের খাওয়ার উপযোগী না। তো তারা চিন্তা করতেছে যেহেতু মানে ওরা নৌকা চালিয়ে যেহেতু পানির মধ্যে মজা পাচ্ছে, বাকিরাও মজা পাচ্ছে, তো সাথে সাথে যদি কিছু মাছ ধরে যদি তারা সবার যদি একটা পিকনিক খাওয়ার মতো উপযোগী বা হচ্ছে সবাই রান্না বান্না করে খাওয়ার উপযোগী হয়, তাহলে বিষয়টা কিন্তু ভালো। তো এই চিন্তা ভাবনা করে তারা সবাই মাছ ধরার জন্য সিদ্ধান্ত নেয় এবং তারা মাছ ধরতেছিল। কিন্তু রাসেল ভাই, তারা ওইরকম ভালো মাছ পাচ্ছিল না। তো এরা চিন্তা করে যে আমাদেরকে উচিত ওই গভীরে যেখানে আসলে থলটা, সেখানে যে মাছ ধরা, ওখানে যেহেতু মাছ বেশি থাকে। তো রাসেল ভাই তারা ওই যে চিন্তা সেই গাছ, তারা তাদের নৌকাটা নিয়ে সেই গভীরের নৌকা ওই বিলের গভীরের মধ্যে যায় এবং ওখানে যে যখন রাকিব নিজে হলো যখন জালটা ফেলে, সে অনুভব করে জালটা আগের মতো করে প্রচুর পরিমাণ টান পড়তেছে এবং মনে হচ্ছে যে জালের মধ্যে মনে হয় বড় কোনো মাছ পড়েছে। যেহেতু আসলে আমি প্রথমেই বলেছি এখানে মাছ চাষ করা হয়, তো এখানে আসলে অনেক বড় মাছ থাকে। তো সবগুলো মাছকে আসলে ধরা সম্ভব না, যদিও বা মাছ ধরা শেষ করেছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে আসলে মাছ আছে। তো ওরা ওই ভেবেছিল যে হয়তো কোনো বড় মাছ তাদের জালের মধ্যে ফেঁদেছে। তো রাসেল ভাই, যখনই তারা
ও, রাকিব আসলে জালটা তুলতে পারতেছে না। তখন সে পাখিদেরকে বলে যে আমি আসলে জালটা তুলতে পারতেছি না, তো তোরা আমাকে সাহায্য কর। তো বাকি যারা আছে মজিদ ভাই এবং আরিফ এবং এরা সবাই মিলে তো তাকে সাহায্য করে এবং জালটা তারা হলো উপরে তুলতে সক্ষম হয়। এবং রাসেল ভাই তারা এতটাই অবাক হয়ে যায় যে সেই জালের মধ্যে একটা বড় ধরনের মাছ ও, মানে তারা ধরতে পেরেছে। মানে সেই যে জালের মধ্যে বড় ধরনের একটা জাল ধরা পড়েছে। তো এটা দেখে তো সবাই খুশি। তো তো এখানে আরিফ একটু যেহেতু ভীতু টাইপের, সে বলতেছে আরে ভাই এত বড় মাছ তো এখানে থাকার কথা না। আরে এত বড় মাছ থাকলে তো এটা তো এই নদীওয়ালা যারা নিয়েছিল কন্ট্রাক্টে, তারা তো এই মাছটাকে ছেড়ে দেবে, এটা তো কখনোই সম্ভব না। তো রাসেল ভাই এখানে বলে রাখি, সেই মাছটার ওজন প্রায় 10 কেজি হবে। এত একটা বড় একটা সাইজের মাছ। তো এটা বোয়াল মাছ ছিল। তো এখানে তো সবাই একটু অবাক হয়ে যায় যে এত বড় মাছ এই পুকুরে, মানে এই বিলে আসছে, এটা তো যারা কন্ট্রাক্ট নিয়েছে তাদের তো জানার কথা। আর এরা এত শত শতবার জাল এখানে দিয়েছে যে এই মাছটা উঠবে না, এটা তো প্রায় অসম্ভব। তো এখানে যেহেতু মজিদ ভাই একটু এবং জুয়েল ভীতু টাইপের ছিল, তারা যুক্তিবাদী ছিল। তারা যুক্তি দেয়, দেখ এই মাছটা মনে হয় কোনো স্বাভাবিক মাছ নয়, আমাদেরকে এই মাছটা ছেড়ে দেওয়া উচিত, না হলে এটার কারণে আমরা হয়তো বা কোনো বিপদে পড়বো। তো বাকি হলো রাকিব এবং আরিফ এরা। আরিফ যেহেতু প্রথমে বলছে ভীতু টাইপের হলেও সে আসলে এইসব যুক্তি মানে না। তারা ওই দেখা যায় যে আরিফ হলো রাকিবের সাহসেই সাহস দেখাচ্ছিল। আর এলে সব ফালতু কথা। এই মাছ, এত বড় মাছ হয়তো বা জালে পড়ে নাই, বড় মাছ বলেই তো জালে হয়তো বা ফাঁদে নাই বা তারা ধরতে পারে নাই। তো আমরা তো এই মাছটাকে যা আজকে ধরতে পেরেছি, আমরা এটাকে নিয়েই যাব। তো কে শোনে কার কথা। তারা দেখা যায় যে ওই মাছটা যখন পাড়ে নিয়ে আসে, ওই দোকানে, ওখানে আমি প্রথমে বলছিলাম যে একটা দোকান আছে, ওই দোকানের পাড়ে নিয়ে আসে রাসেল ভাই। তো ওরা হলো মাছটা নিয়ে আসার পর যখন ওই দোকানদারকে শেয়ার করে আমরা একটা বড় একটা মাছ ধরেছি, আপনি এক কাজ করেন, আপনাকেও আমরা ভাগ দেব, আপনি বাসার থেকে একটা ইয়া নিয়ে আসেন, বটি নিয়ে আসেন বা দা নিয়ে আসেন, যেটা দিয়ে আর কি মাছটাকে আমরা সাইজ করতে পারবো বা পিস পিস করে ভাগ করতে পারবো, আপনি এই ধরনের একটা জিনিস নিয়ে আসেন। তো রাসেল ভাই উনি, ওই দোকানদার বলে যে দেখি এত বড় মাছ আপনারা পাইছেন, আমি এতদিন থেকে এখানে দোকানদারি করি, কই এত বড় মাছ তো এখানে হওয়ার কথা না। আর এত বড় মাছ একটা থাকলে অনেকগুলো থাকবে, তাহলে একটা কেন? তো উনি বলেন যে দেখি মাছটা আমাকে দেখান তো দেখি। তো যেহেতু রাসেল ভাই ওই মাছটা ওরা হলো নৌকার মধ্যেই, নৌকার মাঝামাঝি জায়গাটা আর কি ইয়া ছিল, শেয়াও ছিল, ওখানে আর কি তারা মাছটা রেখেছিল। তো ওরা হলো যখন ওই মাছটাকে রাসেল ভাই দেখাতে যায়, তখন যেটা দেখে সেটা দেখে তারা মানে সবাই অবাক হয়ে যায়। তো ওরা দেখে যে ওই মাছের জায়গায় কতগুলো একটা মানে একটা হলো মাছের শেপের মতো অনেকগুলো কালো কচুরি পানার একটা মাটি দোলার সাথে স্তূপ আকারে, মানে কচুরি পানা এবং হলো কচুরি পানার কালো চুলগুলো এবং মাটির সাথে মিক্সার হয়ে একটা মাছের আঘাতে একটা জাস্ট দলা, মাটির দলা একটা তারা দেখতে পায়। তো এটা দেখে তো ওই দোকানদারের রাগ হয়ে যায়, এটা আপনারা ফালতু কথা বলেন, এখানে তো এটা মাটির ইয়া দেখতেছি আর আপনারা বলেন যে মাছ। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। তারা জলজন্ত একটা মাছ ধরে আনলো, যে মাছটাকে তারা কেটে এখন ভাগ করে নেবে, এখন সেটা নাকি মাছ নয়, এটা মাটি তোলা। তো রাসেল ভাই এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়। তো এখানে সব থেকে বেশি ভয় পেয়ে যায় হলো আরিফ। তো এরপরে আসলে সবার সাথে তেমন কোনো ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু এর পরবর্তীতে রাসেল ভাই সেই আরিফ যেহেতু প্রথমে ভীতু থাকা অবস্থাও সে যেহেতু রাকিবের সাহস দেখাচ্ছিল এবং সে দেখা যায় যে অসুস্থ হয়ে যায়। এবং রাসেল ভাই প্রায় 3 দিন সে অসুস্থ ছিল এবং অসুস্থ থাকার পর যখন তাকে একজন কবিরাজকে দেখানো হয়, তো পরবর্তীতে তিনি তাকে পানি পড়া দেন এবং সামান্য পানি পড়া খাওয়ার পর থেকে সে সুস্থ হয়। তো এরপর রাসেল ভাই তারা ওই সবাই বন্ধু মিলে প্রায় রিফ্রেশমেন্টের জন্য ওই নদীর ওই বিলে চলে গেলেও দেখা যায় তারা মাছ ধরার আসলে কখনো সাহস পায়নি। তারা এরপর থেকে আর কোনোদিন মাছ ধরেনি রাসেল ভাই। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আমার বাসা যেহেতু এই ভেলাবাড়ি আদিতপুর লালমিহাটে, তো ওই বিলটা সম্পর্কে আমি জানি। তো এই বিলে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, যেটা আজ পর্যন্ত কেউ এই ভূত এফএমে শেয়ার করেনি। আমি আজকে শেয়ার করলাম। যদি রাসেল ভাই ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি লিসেনারদের কাছে বলতে চাই, আপনারা বেশি বেশি ঘটনা শেয়ার করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে নতুন নতুন সব ঘটনা আপনাদের কাছে শেয়ার করা হয়। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে শেয়ার করবেন।
ওকে রাসেল ভাই, এই কাহিনীটা আমাকে বলেছে স্বর্ণা। এটা হচ্ছে তার কলেজ লাইফের কাহিনী আর কি। এসএসসি তে যখন পাস করেছে আর কি, ওই সময় আর কি। জি, ফ্রেশ কলেজ গার্ল ছিল সে তখন। যাক, এটা হচ্ছে যে ওই সময়টা তাদের নানা বাড়িতে একটা অনুষ্ঠান হয়। এটা হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী, তাদের একটা মানে মামা হয়, বড় মামা আর কি, তার এক মৃত্যুবার্ষিকী ছিল ওখানে। তো ফ্যামিলির সবাই ওখানে যায় গ্রামে। তো যাওয়ার পরে গ্রামের বাড়ি তো মনে করেন যে একটু স্ক্যাটার্ড টাইপের হয়, বিভিন্ন ঘর আছে, তারপর কাচারি ঘর টাইপের একটা এরকম ঘর থাকে দূরে। তো যেটা হয়, রাতের বেলা ওরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করে আর কি। এই গ্রামের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে কাহিনী বলে। তো এই কাহিনী বলতে বলতে ওদের এক নানির কাহিনী বলে যে সে বেশ বয়স্ক, আর তার লাইফে সে নাকি কখনো বিয়ে হয়নি আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, মানে উনি ওভাবেই আর কি বয়স হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে, একসময় বিয়ে হয়নি। কারণটা হচ্ছে ওনার ইয়াং কাল থেকে উনি পজেস ছিল আর কি। আচ্ছা, এবং ওনার পজেশনটা খুব অন্য লেভেলের। যখন ওনার পজেশন হয়, উনি নাকি অনেক উদ্ভট কার্যক্রম করেন। দেখা যাচ্ছে যে উনি ওনাকে বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, ঘরের মধ্যে উনি আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আরেকজনের বাসায় বসে আছে, হ্যাঁ, মানে কাছাকাছি জায়গায়, মানে প্রেজেন্স ইন ডিফারেন্ট লোকেশনস এট দ্য সেম টাইম। মানুষ বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় বসেছিল, পরে যে দেখে উনি ঘুমায় আছেন। তো হ্যাঁ, মানে একজন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এরকম ব্যাপার স্যাপার। আবার উনি দেখা যাচ্ছে কেউ সুপারি চাচ্ছে, উনি হাত খুলে সুপারি দিয়ে দিচ্ছে, এরকম। আর মাঝে মাঝে উনাকে মানে যখন পজেস করে ধরে, তখন নাকি উনি ওরকম মুখ টুক দিয়ে ফেনা উঠে যায় এবং মানে গড় গড় করতে থাকে। তখন ওনার আশেপাশে কেউ থাকে না। এবং এরকম অনেক মানে কাহিনী আছে যে দেখা যাচ্ছে ওনার পজিশনের সময় কেউ গেছে এরকম, মানে ওনাকে ধরতে বা কিছু, উনি দেখা গেছে উঠে একটা চড় দিছে এবং ওই চড়ের জন্য সেই মানুষের ঘাড়ের এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম, মানে এত জোরে মারছে, থিংস লাইক দ্যাট। তো ওই নানির বিভিন্ন কাহিনী আর কি, এবং তার ছোট কাল থেকে পজিশনের পর থেকে কিভাবে হয়েছে এগুলোর কাহিনী বলতো। যে ওনার মধ্যে এমন ভাব চলে আসছিল যে উনি দেখা গেছে যে মানে ওনার দৃষ্টিটাও খুব হয়ে গেছিল আর কি, কিন টাইপের একটা দৃষ্টি ছিল। তো ওনাকে অনেকে এড়ায় চলতো আর কি ওখান থেকে। মানে অনেক সময় যে একটা আছে না, কথাটা বলে যে ডাইনি ডাইনি ভাব চলে আসে, কাইন্ড অফ লাইক থিংস, এরকম ধরনের একটা ব্যাপার। তো এর জন্য অনেকে ওটাকে মনে করেন যে মানে ওনাকে এড়ায় চলতো। এই কাহিনীটা বলতে বলতে তো ওর মধ্যে না ব্যাপারটাতে খুব প্রভাব পড়ে রাসেল ভাই। আচ্ছা, প্রভাব পড়ে বলতে মানে সে এগুলা শুনতে শুনতে মানে ওর মানে কিছুটা ভিজুয়ালাইজ করা শুরু করে ওই নানির ব্যাপার স্যাপার। যদিও নানি ওই আড্ডার মধ্যে ছিল না, যে নানির কথা বলতেছে তারা, মানে এক নানির বোন নানি আর কি হয় সম্পর্কে, এরকম। তো তো ওর মধ্যে প্রভাব পড়ে এবং ও অনেকটা চিন্তা করতে থাকে, বলে এই বাড়ি মানে এই উঠানের মধ্যে দিয়ে চলাফেরা করছে, এই করছে। তো উনি এখানে ছিল না, উনি ছিল আরেক বাড়িতে। উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আছে, এই বাড়িতেই আছে। তো শুনে ওর মধ্যে বেশ প্রভাব পড়ে। এখন এই প্রভাবটা হচ্ছে কি রাসেল ভাই, এটা আই উড সে মানুষকে কিন্তু কয়েক সময় মানে জিন পজেস করার জন্য কয়েকটা সময় দরকার তাদের। একটা হচ্ছে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন তাকে পজেস করে, মানুষ যখন রেগে থাকে তখন পজেস করে, হ্যাঁ, এবং মানুষের কোনো কিছুর প্রতি যদি খুব মানুষ অবসেসড হয়ে যায় তখনও মানুষকে পজেস করে জিন। সো যতদূর সম্ভব ওর ভয়ের সময়টাই কিছু একটা মানে কিছু একটা ঘটছিল ওর মধ্যে, একটু আনমনা হয়ে যায়। যাই হোক, ওকে রাতের বেলা ওদেরকে থাকতে দেওয়া হয় যে ঘরটাতে, সেটা হচ্ছে ওদের মূল যে বাড়ির মধ্যে সব কার্যক্রম পরিচালিত হয় সেটা না, একটু দূরে আরেকটা গেস্ট রুমের, গেস্ট হাউস টাইপের আর কি, এরকম দুইটা রুম, বাথরুম টাথরুম করা, বারান্দা টারান্দা আছে। বাট ওই মানে ছাদটা হচ্ছে টিনের ওই বাসা, এরকম একটা জায়গায় তো থাকতে দেওয়া হয়। এবং শীতকাল, তো ও যে ওখানে আছে, স্বর্ণা যে আছে, তার সাথে স্বর্ণার এক আত্মীয় আর কি, সেটাও আর কি আপনার ওই খালা টাইপের আর কি, ওনাকে দেওয়া হয়, দিয়ে বলে যে তোমরা এখানে থাকো রাতে। আচ্ছা, তো ওই রুমের মধ্যে ও থাকতেছে। তো ও যখন থাকতেছে বলছে শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে মানে এমন শীতটা ছিল দাঁতে দাঁত বাড়ি খাওয়ার মতো শীত, প্রচন্ড। খাওয়ার পর কাঁপতে কাঁপতে তারা যে লেপের নিচে ঢুকছে। এখন ঢোকার পর এক সময় ওই খালা, হ্যাঁ, বলতেছে মানে তুমি ঘুমায় যাও, এসে সাবধানে কিছু হলে আমাকে ডেকো, হ্যাঁ।
আর বাথরুমটা হচ্ছে এই রুম থেকে বের হয়ে তুমি বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে, শেষ মাথা হচ্ছে বাথরুম। হ্যাঁ, ওখানে বাথরুম রান্না করে বাথরুম গোসলখানা আর কি, যেটা তো বলছে তুমি ডাক দিবা, এরকম একা একা যেও না, এখান থেকে উঠো না। তো বলছে কেন, একা একা গেলে কি হয়? বলে গ্রামের বাড়ি, এটা ঠিক না, যদিও তোমার বারান্দা লক করা, তুমি আমি দুজনই এটার ভিতরে, এখানে আর কেউ নাই, তবুও তুমি উঠো না আর কি, ইটস নট, এটা ঠিক না, তুমি উঠো না, তুমি আমাকে ডেকো, এরকম হলে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, বলে করছে। তো এক সময় ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপারটা, এবং ওর ওই গ্রামের বাড়ির বিভিন্ন জিনিস থেকে একটু মিস্টেরিয়াস লাগতে থাকে ওর কাছে। কারণ ও বলছে যে ওখানে রাতের বেলা কারেন্ট চলে যেত, মানে ইভেন দো দেখা যাচ্ছে বিদ্যুতের ব্যবহার তেমন নাই, কিন্তু কারেন্ট থাকতো না তখন। বলছে রাতের বেলা অন্ধকার হয়ে আছে, মাথার কাছে হারিকেন দেওয়া আছে, মোমবাতি দেওয়া আছে। তো শুয়ে শুয়ে ভাবতেছে, এই ভাবনার মধ্যেই তার কাছে ওই নানির জিনিসগুলো মনে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয়, ওই যে এসব ব্যাপার স্যাপার আর কি, তার ভেতরে কোনো পজিশনের ব্যাপার তখন আসে আর কি, ওই টাইমটা কাজ করে। তো ওইটাতে না ও অনেকটা চিন্তা করতে করতে ওর ভয় লাগা শুরু করে, এবং যখন নাকি ও প্রায় চিন্তা করতে করতে অনেকটা মানে ঝিমুনি টাইপের এসে পড়ছে, তো তখন ও শুনতে পায় যে উপরে যে ছাদটা, ছাদের মধ্যে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, লাইক কোনো ধারালো কিছু দিয়ে, বা একটা বেড়াল বা কিছু যদি মানে আঁচড় কাটতে থাকে, মানে কড়কড় কড়কড় একটা সাউন্ড হয় ছাদের মধ্যে। তো একবার চিন্তা করে যে ছাদের উপরে কিভাবে হইতেছে, তখন একবার ভাবে যে উপরে অনেক গাছ আছে, গাছের পাতা টাতা কিছু পড়ে হয়তো সরসর করে যাচ্ছে। আচ্ছা, এই চিন্তা করে সে একটু নিজেকে আশ্বস্ত করে, কেন সে তো অ্যাকচুয়ালি শহরের মেয়ে, অনেক লজিক্যাল জিনিসও চিন্তা করে, বাট ভয় ঠিকই সে পায়। তো ও দেখে যে এরপরে শব্দটা আরো লাউড হচ্ছে, হ্যাঁ, মানে কড়কড় শব্দটা, এবং মানে মনে হচ্ছে না গাছের, মানে হঠাৎ করে কিছুটা পাড়া টাড়া দিলে যেমন ট্যাপ ট্যাপ করে মানে মানে টিনটা ডেবে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তখন ওইভাবে কড়কড় সাউন্ড হচ্ছে। তো ও তখন ওই খালাকে ডাকতে থাকে, দেখে যে খালাকে সে ডাকতেছে থেকে, কিন্তু খালার কোনো হুঁশই নাই, অ্যাজ ইফ লাইক সে মানে বেহুশ। সে ডাকতেছে, তাকে উঠেই না। তখন সে কি করে, চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় সে ওই দরজার মধ্যে শুনে যে টক 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 করে নক করতেছে কেউ, তাদের যে রুমের দরজাটা সেটার মধ্যে নক করতেছে। এবং ওই সময়কার দরজা হচ্ছে আপনার, ও যেটা বলছে যে এই হুড়কো দেওয়া দরজা, ইটস নট লাইক খুব অ্যাডভান্স যে দৌড়, সেটা না। আচ্ছা, মানে কাঠের দরজা, মানে বেশ র কাঠকেই কেটে টেটে বানানো এবং হুড়কো লাগানো আর কি। তো ঠেলা মারলে আর কি কিছুটা একটু ভিতরের দিকে এরকম চলে আসে। তো ওই দরজা কে নক করতেছে, এরপরে সে দেখে যে একটুখানি করে দরজাটা ঠেলা মারতেছে আর কি, লাইক দরজা একটু সামনে আসে, অ্যাডভান্স হয়, পিছিয়ে যায়, এবং হুড়কোতে খড়খড় 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 শব্দ হচ্ছে। তো ও মানে বেশ ভয়ে শয়ে আরো গুটি মেরে লেপের তলে চলে যায়, এবং এক পর্যায়ে সে ভয়ের চোটে লেপ মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা, দিয়ে তখন শব্দ হচ্ছে দরজায়। তো ও আবার হাত দিয়ে খালাকে ডাকে, খালা উঠে না। তো ও পরে কি কিউরিয়াসিটির কাছেও হয় যে কি হচ্ছে, ভয়ে একদম জমে গেছে। তো আস্তে করে জানলা দিয়ে ওই ওই যে লেপের ফাঁক দিয়ে সে একটু তাকায়। তো রুমের মধ্যে অন্ধকার, এর মধ্যে সে হঠাৎ করে বুঝে দরজাটা ঠাস করে খুলে গেছে, এবং হুড়কো যেটা ওটা উঠে গেছে, উঠে দরজাটা খুলে গেছে। আচ্ছা, এটা ইজ পসিবল যে দরজাকে যদি বারবার ধাক্কা মারা হয় অনেক সময় হুড়কো খুলে যেতে পারে, হ্যাঁ এরকম। তো দরজাটা খুলে গেছে, এবং ও ফিল করে যে শীতটা আরো অনেক বেশি বেড়ে গেছে রুমের ভিতরে, টেম্পারেচার ফল করছে। এটাও স্বাভাবিক যে বাতাস, দরজা খুলছে, রুমের একটা টেম্পারেচার ছিল, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতেছে, এবং ওখান দিয়েও দেখতে পাচ্ছে আবছা আলো আদায় দরজাটা খোলার পরে যে দূরে যে ওদের যে বারান্দার যে এতটুকু দেওয়াল করা ছোট একটা, তারপরে গ্রিল দেওয়া, গ্রিলের ওই পাশের জায়গাটা মানে ধোঁয়াশে টাইপের কুয়াশা ভাসতেছে, এবং মনে হচ্ছে ওইখানে মানুষ দাঁড়ানো একটা, এবং মানুষের মানে একটা মানুষের শেপ, পুরো একজন মানুষ, এবং ইটস লাইক মহিলা মানুষ টাইপের, শাড়ি টাড়ি পরা থাকলে যেরকম। এবং ও খেয়াল করলো যে মাঝখানে কিন্তু ফাঁকা, দরজা খুলছে, কেউ নাই। গ্রিলের ওই পাশে যে সে দেখছে যে ওই আবছা অন্ধকারের মধ্যে একটা শেপ দাঁড়ানো, এবং অবাক হয়ে খেয়াল করলো যে কিছুক্ষণের মধ্যে আস্তে করে মানুষটা গ্রিল ভেদ করে চলে আসলো, এই পাশে ভেতরে চলে আসলো। আচ্ছা, এবং তার গেট ভেদ করে, এবং যে আসতেছে তার কাছে মনে হচ্ছে না হেঁটে আসতেছে, ইটস লাইক বাতাসে ভেসে আসছে। এবং যখন নাকি ওর বিছানার কাছাকাছি আসছে, তখন সে খেয়াল করলো যে যে মানুষটা আসছে তার চোখ দুটো দপ করে জ্বলে উঠলো। ইটস লাইক মানে আপনার বেলালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলে উঠলো, এবং আলোটা এরকম ছিল অঙ্গারের মতো যে আপনার ওই মুখের যে গালের অংশটা, আমাদের চিক,
এগুলো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে, মুখটা দেখে সে বুঝতে পারতেছে একটা মহিলা, এবং খুব পরিচিত ফেস লাগতেছে ওর কাছে যে দেখছে, বাট শি ইজ টু ভিশিয়াস, মানে খুব ভয়ঙ্কর। তো চোখ জ্বলতেছে, চোখের আলো দেখা যাচ্ছে, এবং ঠোঁটের কাজটা হচ্ছে আপনার কালো পোড়া পোড়া। আচ্ছা, ঠোঁটটা যেটা সেটা নর্মাল না, কালো পোড়া পোড়া টাইপের এরকম চোখ। এবং সাথে সাথেই তার পাশে যে খালাটা শোয়া ছিল, সে হঠাৎ করে এরকম শব্দ করে মোড়ানো শুরু করছে, মানে লাইক পেঁচানো, মানে মোড়ায় টোড়ায় শোয়া শুরু করছে সাউন্ড করে, গড়গড় করে। এবং এইটা দেখার সাথে সাথে তখন ওর সেন্স একদমই নাই, সেন্স নাই। তো ও প্রবাবলি আপনার ছিল কিছুক্ষণের জন্য, ওর যখন হয় হুঁশ আসে, তখন দেখে তার খালা প্রচন্ড তাকে ধাক্কাচ্ছে। আচ্ছা, ধাক্কাচ্ছে, উঠানোর চেষ্টা করতেছে, এবং আরো 2-4 জন মানুষ আছে রুমের ভিতরে, এবং রুমে তখন আলো জ্বলতেছে। তো বলে কি হয়েছে? তো খালা বলতেছে যে ওর খালার হঠাৎ করে ঘুম ভাঙে, ভেঙে দেখে যে ও এরকম, ও নাকি অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে ওইখানে। এবং খুবই মানুষজন আসে বাসার মধ্যে, এবং ওর মাকে খবর দেওয়া হয়, মানে ঢাকাতে খবর জানানো হয় যে ফোন করে যে আপনার মেয়ে এরকম হয়েছে। ওখান থেকে ওই যে পরদিন সকালে অবশ্যই পোস্ট অফিস থেকে যে এরকম হয়েছে, ওর মাও চলে আসে এখানে, এবং ওর আকাশ পাতাল জ্বর আসে, এবং ওর মা বলে যে এখানে রাখবো না। ওর মা খুব রাগ করে, এবং ওর মাকে দেখে, ও তো অসুস্থ, জ্বরে শুয়ে আছে, ওর মাকে দেখে নাকি ওই নানি আসছে, এসে নাকি নানি হাসে, কারোর সাথে কথা বলে না, মিচকি মিচকি হাসে। তো ওর মা আবার ইচ্ছা মতো গালাগালি যা আছে ওই নানিকে করে দিছে আর কি, যে মানে অসভ্য ভাষায় গালাগালি করছে। এবং গালিটা যে দিছে, সেই মহিলা নাকি তখন বলছে তোর ফল ভালো হবে না, ঠিক আছে, আচ্ছা ফল ভালো হবে না, মানে এটা শিক্ষা পাবি তুই। এবং ওর মা যখন ওকে নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে পড়ে, তারপর থেকে ও রাতের বেলা প্রচন্ড ভয় পেত রাসেল ভাই। ওর কাছে মনে হইতো যে ও রুমের ভিতরে কেউ একজন এরকম করে মানে হাঁটতেছে রুমের কাছে, এবং রুমে ঢুকে আসতেছে। এবং এসে যখন নাকি অনেক সময় দেখতো যে ওর উপরে লীন হয়ে যাচ্ছে, এবং ও তখনই মানে সেন্স থাকতো না। এবং ওর বাবা মা প্রায় ওর এই উদ্ভট অ্যাক্টিভিটিসে খুবই বাবা মা ছিল, এবং বাবা মা আসলে ওয়ারিড ছিল। আমি কিন্তু তার আসল নামটা ব্যবহার করিনি এখানে। তো যাই হোক, ওর বাবা মা ওয়ারিড ছিল, এবং ওর বাবা মা এই বিভিন্ন হুজুর ডাকতেও সাহস পেত না, যেহেতু মেয়ের বদনামটা যাতে না ছড়ায়। এবং পড়াশোনা অনেকদিন মিস যায়, তো বিভিন্ন জিনিস সে দেখতো যে এরকম। এবং সে এমনও দেখছে যে মানে লাইক আপনার অনেকটা লাইক মাকড়সা টাইপের কিছু একটা মানুষ, কিন্তু মাকড়সার মতো শেপ। ও যেগুলো দেখতো ওই সময়কার যে ঘটনাগুলো বলছে, মানুষ কিন্তু মাকড়সার মতো যে সে দেয়ালের মধ্যে ক্রল করতেছে, তার মানে দেয়ালের এক পাশ থেকে ক্রল করে উপরে চলে যাচ্ছে, আবার করে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা মা এরকম মানে জিনিসগুলো করতে না পেরে একটা মানে বাংলাদেশের একটা খুব মানে ইসে যায় আর কি, একটা মানে পবিত্র জায়গায় যায়, একটা ইসে মাজার শরীফে যায়। ওখানে যে মানে উনি রেপুটেশনটা দেখে যায় কোথায়, ওখানকার যিনি খাদেম তার সাথে কথা বলেন। তো উনি তখন তাকে কিছু দোয়া দিয়ে দেন, হ্যাঁ মানে ইসের জন্য দোয়া দেন, এবং তাবিজ দেন, এবং পানি দেন, বলে যে এই পানিটা আপনি মানে দম দিয়ে পানির মধ্যে ফুটিয়ে বলে যে পানিটা খাওয়ান। এবং মেয়েকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না আপনারা, হ্যাঁ আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না, এবং জিনিসটা যত গোপন রাখবেন তত ভালো হবে। তো ওইভাবে করে ট্রিটমেন্ট চলতে থাকে, এবং ট্রিটমেন্ট যখন চলতে থাকে ও বলছে যে আমি বুঝতে পারতাম যে জিনিসটা দূর থেকে এসে আমার সাথে করে যেত, কিছু করে যেত, মানে এই ধরনের ভয় দেখাতো, তাকে পজেস করার চেষ্টা করতো, এই ধরনের জিনিসগুলো করতো। এবং এই জিনিসটা তার নানি কোনোভাবে এটা করছিল, এবং পরবর্তীতে নানি জিনিসটা হচ্ছে কি, ওই নানি যার দিকেই মানে এরকম তার চোখ পড়তো, তারই নাকি এরকম জিনিসগুলো হতো আর কি। আচ্ছা। এবং পরবর্তীতে ওর নানিটা যখন মারা যায়, তখন ও ব্যাপকভাবে ওকে চেষ্টা করছে এই ধরনের আরো করতে। এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, মানে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি জিনিসটা অনেকটাই কেটে গেছে, আর হয় না। ওকে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ হায়দার আলী। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার পশ্চিম দাসরার ছাগলহাট এলাকায়। ঘটনাটি ওনার বন্ধুর সাথে ঘটেছিল, আর ঘটনাটি এখনো চলমান বিধায় ওনার বন্ধু তার
নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। আমরা তার নামের অংশ বিশেষ ব্যবহার করছি, ওনার নামের শেষে হোসেন শব্দটা রয়েছে, আমরা হোসেন ভাই বলবো। তো হোসেন ভাই বিয়ে করেছেন 8-9 মাস হয়েছে, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। এই হোসেন ভাই উনি ওনার ওয়াইফকে নিয়ে এই মানিকগঞ্জেরই পশ্চিম দাসরার এলজিইডির চকে একটি বিল্ডিং এর 4 তলায় ভাড়া নিয়েছেন। তো সবকিছু ঠিকঠাক মতো হচ্ছিল, হঠাৎ করেই নাকি তার ওয়াইফ বেবি নেয়ার জন্য অর্থাৎ বাচ্চা নেয়ার জন্য হোসেন ভাইকে খুব চাপাচাপি করছেন। হোসেন ভাই চিন্তা করলেন কি ব্যাপার, এটা তো ভালোভাবেও বলা যেত, হঠাৎ করে এরকম অস্বাভাবিক ভাবে বলছে কেন। সে যখন বলে তার চোখে মুখে এক ধরনের আক্রোশ, কেমন যেন একটা উন্মাদনা, কেমন একটা ভয়ঙ্কর মূর্তি তার মধ্যে মনে হচ্ছে জাগ্রত হচ্ছে। তো এইভাবে তো কেউ বলে না। আর হঠাৎ হঠাৎ সে রেগে যায়, হাসে, কান্নাকাটি করে। বিয়ের শুরুর দিকে তো সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এরকম সমস্যা কেন হলো? তো তার কি আগে থেকে কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা এটা জানার জন্য হোসেন ভাই উনি ওনার শ্বশুর শাশুড়িকে ফোন করেছেন। তো ওনার শ্বশুর শাশুড়ি এটা শুনে তারাও অবাক হন, বলে যে না তো আমাদের মেয়ের তো এরকম কোনো সমস্যা আগে ছিল না। ওনারাও চিন্তিত হয়ে পড়েন। উনি বলেন যে দেখো বাবা, তুমি একটু দ্রুততার সাথে ভালো কোনো হুজুরকে দেখাও। উনি কি বলেন, বদনজর লাগলো কিনা বা অন্য কিছু হলো কিনা, সবকিছু তো ঠিকঠাকই ছিল। তোমরা বেড়াতে আসলা, তারপর তো গেলা আবার মানিকগঞ্জে, সবকিছু ঠিকঠাকই তো ছিল। তো উনি বলেন হ্যাঁ আমরা তো বেড়াতে গেছিলাম, সবকিছু ঠিকঠাকই ছিল, আসার পরে এরকম সমস্যা হঠাৎ করে কেন শুরু হলো আমি তো বুঝতে পারছি না। তো যাই হোক, হোসেন ভাই উনি টাঙ্গাইলের একজন হুজুরের সন্ধান পান, তার কাছে ওনার ওয়াইফকে নিয়ে যান। নিয়ে যাবার পর ওই হুজুর কিছু তথ্য দেন। সেটা এমন যে উনি লাস্ট যেবার ওনার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, ওনার শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার একটি গ্রামে। তো ওই দোহারের যে গ্রামে গিয়েছিলেন, ওখান থেকে দুজন জিন, একটা পুরুষ একটা মহিলা, এই দুজন আবার স্বামী স্ত্রী, এই দুইটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের উপর ভর করেছে। কেন ভর করেছে এই বিষয়ে উনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেন নাই, তবে বলেছেন যে এই ভর করার পেছনে তেমন কোনো কারণ নাই। ওনার ওয়াইফ যে চুল খোলা রেখে কোথাও গিয়েছিলেন এটা সেটা এরকম কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না। এগুলো এমনিতেই কোনো একটা অসৎ উদ্দেশ্যে ওনার উপর ভর করেছে। সেই অসৎ উদ্দেশ্যটা কি এখনো হুজুর বুঝতে পারছেন না। হুজুর রুকিয়া করে দেন, বেশ কিছু আমল শিখিয়ে দেন। এরপর ওনারা তো চলে আসছেন আবার মানিকগঞ্জের যে পশ্চিম দাসরা যেখানে ওনারা বসবাস করেন আর কি। কয়েকদিন ঠিকঠাক ছিল, এক রাত্রে একই সমস্যা, সেটা হচ্ছে তার আচার আচরণ চেঞ্জ হয়ে যায়, হাসে, কান্নাকাটি করে। এরপর হোসেন ভাই চিন্তা করলেন যে এভাবে তো মুসিবতি হয়ে যাবে, কারণ ওখানে তো ওনারা একা, উনি এবং ওনার ওয়াইফ, একটু সমস্যা হয়ে যাওয়ার কথা না, দেখাশোনার লোকজন নাই। উনি চিন্তা করলেন যে ওনার ওয়াইফকে নিয়ে উনি শ্বশুর বাড়িতে যাবেন। উনি যান ওনার শ্বশুর বাড়ি দোহারে। তো দোহারে যখন উনি শ্বশুরবাড়িতে গিয়েছেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর দিনের বেলা গিয়েছেন, একটু বাইরে বের হয়েছেন, সন্ধ্যার পরে যখন উনি ঘরে ঢুকেছেন তখন দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ওই ধ্যান করে যেভাবে ওইভাবে বসেছে, তার চোখ বন্ধ, আর দুই হাত দিয়ে গলা চেপে ধরার চেষ্টা করছেন। উনি দৌড়ে গিয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন, কোনো মতে হাতটা ছাড়ান। ছাড়ানোর পর ওই হুজুরকে ফোন করেন। হুজুরকে ফোন করার মধ্যেই কিন্তু নিজে যতটুকু দোয়া দুরুদ জানেন সেটা পরে ওনার ওয়াইফকে একটু ফু দিয়েছেন, কিছুটা স্বাভাবিক হয়েছে ওনার ওয়াইফ। এর মধ্যে হুজুর ফোন ধরেছেন, ধরার পর জিজ্ঞেস করেছেন কি হয়েছে, তখন বলেন যে এই ঘটনা। তখন হুজুর বলেন যে আপনার ফোনটা আপনার ওয়াইফের কানের কাছে একটু ধরেন তো। তখন হোসেন ভাই কি করেন, ওনার ফোনটা ওনার ওয়াইফের কানের কাছে ধরেন। ধরার 5 থেকে 7 সেকেন্ড পর ওনার ওয়াইফের মধ্যে পরিবর্তন চলে আসে, একদম স্বাভাবিক। ওনার ওয়াইফ বলছে কি হয়েছে আমার, তুমি ফোন আমার কানে ধরে আছো কেন, তোমার ফোন, তুমি এইভাবে অস্থির অবস্থায় বসে আছো কেন। মানে উনি আসলে বুঝতেই পারছেন না যে এতক্ষণ কি হয়েছে। হুজুর ওই সময় ফোনে কোন দোয়া বলেছিলেন এটা অবশ্য হোসেন ভাই বুঝতে পারেন নাই, নিশ্চয়ই অনেক কোনো কিছু বলেছিলেন যার কারণে আল্লাহর রহমতে ওই সময়ের মতো স্বাভাবিক হয়ে যান। এর পরও কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যেমন ওনার ওয়াইফ রাতের বেলা হঠাৎ করে বিছানার উপরে বসে পড়তেন, খুব ভয় পান, ভয়ে উনি চোখ বন্ধ করে থাকেন। উনি যখন ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে তুমি কি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখো, ওনার ওয়াইফ বলে হ্যাঁ আমি ভয়ঙ্কর অনেক কিছু দেখি। ওনার ওয়াইফ যেটা বলেন এটা শোনার পর হোসেন ভাই নিজেও ভয় পেয়ে যান। হোসেন ভাই নিজেও একটু ভীতু প্রকৃতির মানুষ, বিশেষ করে এই প্যারানরমাল বিষয়ে।
ওনার ওয়াইফ বলেন যে ওনার ওয়াইফ নাকি দেখেন যে একটা মহিলা, লম্বা লম্বা চুল, খুব কুৎসিত কদাকার, এই মহিলাটা এই হোসেন ভাইয়ের ওয়াইফের ঘরে ঢোকে। ঘরে ঢোকার পর সে তার আকৃতিটা ছোট করতে করতে একটা টিকটিকির মতো হয়ে যায়। এরপর দেয়াল জুড়ে দৌড়াদৌড়ি করতে থাকে, দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় ঘরের বাইরে চলে যায়। মাঝে মাঝে নাকি এই অবয়বটা মানুষ হয়ে ঢোকে, মানে মানুষের আকৃতিতে ঢুকে একটা বিড়াল হয়ে যায়, কিন্তু তার মাথাটা থাকে আগের সেই ভয়ঙ্কর চেহারার মতোই, কিন্তু বডিটা বিড়ালের মতো। এটা রুমের মধ্যে দিয়ে দৌড়ঝাঁপ করতে করতে আবার বাইরে চলে যায়। এরপরে উনি দেখেন যে উনি একটা ফাঁকা মাঠের মধ্যে আছেন, সেখানে একটি তাল গাছ আছে। ওই তাল গাছের নিচে একটা ছেলে বাচ্চা, কিন্তু তার গলাটা অস্বাভাবিক রকমের লম্বা। গলা কতটুকু লম্বা হতে পারে? এর থেকে অস্বাভাবিক রকমের লম্বা। এই জিনিসটা খুবই কুৎসিত চেহারার। সে দৌড়াদৌড়ি করছে তাল গাছের নিচ দিয়ে, আর এই হোসেন ভাইয়ের ওয়াইফকে দেখে হি হি করে হাসছে। তো এরকম ভয়ঙ্কর স্বপ্নগুলো উনি দেখতে থাকেন। এটা ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করেন, অর্থাৎ হোসেন ভাইয়ের সাথে শেয়ার করেন। একদিন হয় কি, উনি বিকেলের দিকে মারাত্মক ভয় পেয়েছেন। উনি বিকেলের দিকে ওয়াশরুমে গিয়েছেন। উনি যখনই ওয়াশরুমে গিয়েছেন তখনই ওনার কাছে মনে হয় যে ওনার ড্রয়িং রুমে কেউ আছে। হঠাৎ করে ওনার এরকম মনে হওয়ার কারণটা কি উনি নিজেও বলতে পারেন না, কেন ওনার কাছে এরকমটা মনে হলো। ওনার কাছে মনে হলো ড্রয়িং রুমে কেউ আছে, কেউ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আর চোখে তাকিয়েছেন, মানে সরাসরি না, উনি বুঝতে পারলেন যে ড্রয়িং রুমে আসলেই কেউ বসা এবং একটা মহিলা অবয়ব, মাথায় ঘোমটা আছে। উনি সেদিকে না তাকিয়ে, মানে আর চোখে দেখেছেন, মানে হালকা করে দেখে দ্রুত উনি ওনার রুমের দিকে দৌড় দিয়ে দরজা লক করে দিয়েছেন। যখনই এই কাজ করেছেন, বাইরে ধুমধাম শব্দ, সবকিছু ভেঙে চুরে একাকার করে ফেলছে, এমন একটা অবস্থা। আর অল্প কিছু সময় পরেই ওনার রুমের দরজার উপরে ভয়ঙ্কর ভাবে আঘাত করছে। মনে হচ্ছে দরজা এখনই ভেঙে ফেলবে। কোনো শব্দ করছে না, বাট দরজার উপর ক্রমাগত আঘাত করে যাচ্ছে। দরজার নিচে আবার কিছুটা ফাঁকা ছিল। এই ফাঁকা দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মহিলার যে চুল, এই চুল মনে হচ্ছে ঢুকে পড়ছে, সাপের মতো লিকলিক করছে, এরকমটা ওনার কাছে মনে হচ্ছে। উনি কি করেছেন, সাথে সাথে ফোনটা হাতে নিয়ে এই হোসেন ভাইকে ফোন করেছেন যে তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। হোসেন ভাই দ্রুত বাসায় চলে আসেন, কাছাকাছি ছিলেন। বাসা আসার পর যখন কলিং বেলে চাপ দিয়েছেন তখন এই জিনিসটা থেমে যায়। হোসেন ভাই ঘরে ঢুকে দেখেন ঘরের অবস্থা একদম লন্ডভন্ড। আমরা এই ধরনের ঘটনাগুলোতে দেখি যে সবকিছু স্বাভাবিক, কিছুই হয় নাই, কিন্তু না, হোসেন ভাই দেখেন ঘরের অবস্থা লন্ডভন্ড হয়ে একদম একাকার হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। তখন ওনার ওয়াইফ বলেন এই এই ঘটনা আমি এরকম দেখছি। হোসেন ভাই যখন আসেন তখন কিন্তু দরজাটা লক করা ছিল, ওনার কাছে এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়ে খুলে উনি ভিতরে ঢুকেছেন। এরপর উনি ওনার ওয়াইফকে ডাকাডাকি করেছেন। এরপর ওনার ওয়াইফ দরজা খুলেছে। তাহলে বাহিরের কেউ যদি আসেই ঘরে, সে কোন দিক দিয়ে গেল? বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক কোনো কিছু না। এদিকে ওনার ওয়াইফের এই সমস্যা, আর উনি তো ভীতু প্রকৃতির, কিভাবে যে কি করবেন বুঝতে পারছেন না। ওই রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে দুজনই ঘুমিয়ে আছেন, হঠাৎ করেই ওনার ঘুম ভেঙে যায়, অর্থাৎ হোসেন ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন ওনার ওয়াইফ খাটের উপর বসে আছে, ঝিম ধরে বসে আছে, চোখ বন্ধ করে, চুল এলোমেলো। এইবার প্রথমবারের মতো উনি সাহস করে কথা বলেন আপনারা কে, আপনাদের নাম কি, কোত্থেকে আসছেন। বেশ কয়েকবার জিজ্ঞেস করেন, উত্তর পান না। এরকম যখন 4-5 বার জিজ্ঞেস করেছেন, একবার উত্তর ভেসে আসে। সেটা হলে তারা বলে যে তোর যে শ্বশুর বাড়ি দোহার, ওখানকার একটা চকে তাল গাছ আছে, সেখান থেকে আসছি আমরা একজন পুরুষ একজন মহিলা, আমরা স্বামী স্ত্রী। তখন এই হোসেন ভাই জিজ্ঞেস করেন আপনারা কি চান? তখন বলে ওঠে আমরা তোর বাচ্চা চাই। তখন হোসেন ভাই বলে বাচ্চা দিয়ে কি করবেন? তখন নাকি বলে ওঠে 5টা বাচ্চার রক্ত লাগবে, তোর 5টা বাচ্চার রক্ত আমরা নেব, এরপর চলে যাব। এই কথা শোনার সাথে সাথে হোসেন ভাই তো মারাত্মক ভয় পেয়েছেন। উনি যতটুকু দোয়া দরুদ জানেন পরে ওনার ওয়াইফকে ফু দিয়েছেন, ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। এখনো এই সমস্যা চলমান রয়েছে।
প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই রিলেটেড ঘটনা যেগুলো আমরা পূর্বে শুনেছি, বিশেষ করে আমরা এরকম ঘটনা শুনেছি না যে কারো বাচ্চা হয়, মারা যায়, মৃত হয়ে জন্ম নেয়, মনে হচ্ছে যে তার শরীরে এক ফোঁটাও রক্ত নাই, এরকম ঘটনা কিন্তু হয়। এরপর দেখা যাচ্ছে যে অনেক দোয়া দুরূদ পড়েও বা অনেক রুকিয়া করেও কোনো কাজ হচ্ছে না, বা অনেক ভালো হুজুরের কাছে যাওয়ার পরে কাজ হচ্ছে। আবার দেখা গিয়েছে যে হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম এই যে এই স্বামী স্ত্রী যেই পিশাচ জিনগুলো, এগুলো যখন নতুন বিয়ে হয়েছে এমন কোনো মহিলার উপর আসর করে, এরা মূলত নির্দিষ্ট সংখ্যক বাচ্চাকে বলি হিসাবে নেয়, এদের রক্ত খায়, এরপরে চলে যায়, এরপরে হয়তোবা অন্য কারো উপর গিয়ে ভর করে, এভাবেই চলতে থাকে। আর এভাবেই নিরপরাধ শিশুগুলোর মৃত্যু হয়, এরা এদের খাবারে পরিণত হয়। আমরা বুঝতেই পারি না যে কেন এটা হচ্ছে। দীর্ঘ সময় ধরে এরকম ভাবে হত্যাযজ্ঞ চলতেই থাকে। এমন বিষয়েরই শিকার হয়েছেন হোসেন ভাইয়ের ওয়াইফ, অথচ কোনো কারণ ছাড়াই এগুলো এসে ওনার উপর ভর করেছে ওই তাল গাছ থেকে। ওনাদের জন্য দোয়া চেয়েছেন হায়দার আলী ভাই। আমরা দোয়া করি আল্লাহ দ্রুততার সাথে হোসেন ভাইয়ের ওয়াইফকে সুস্থতা দান করুন। এই ধরনের সমস্যাগুলো যেই পরিবারে হয়, এই পরিবার যে কি ধরনের একটা অশান্তির মধ্যে থাকে, যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। প্রিয় লিসেনার্স, দারুণ একটা ঘটনা ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিহাট থেকে। এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো রাকিব, তার বাড়ি হচ্ছে রংপুরের সিও বাজারে। আমি চেষ্টা করব রাকিবের মতো করে ঘটনা আপনাকে শেয়ার করা। রাকিব বর্তমানে রংপুরের একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার সঙ্গত কারণে তার প্রতিষ্ঠানের নাম বলা যাচ্ছে না। তো এই ঘটনাটা তার নিজের জীবনের নয়, বরং তার এক বড় ভাই, তার নাম হচ্ছে আসাদ সাহেব। এই আসাদ সাহেবের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল নীলফামারী সদর হাসপাতালের জরুরি বিভাগে। যখন তিনি দায়িত্বের অবস্থায় ছিলেন, সেই সময় তার সাথে একটা হারাপানো ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আমি এখন শেয়ার করব। তো তখন জানুয়ারি মাঝামাঝি ছিল, নীলফামারীতে প্রচণ্ড শীত পড়ে। ঘটনার সময়কাল 2015 সাল, রাত তখন প্রায় 2টা বাজে। তো সেদিন যেহেতু জানুয়ারি মাঝামাঝি ছিল, এই কারণে প্রচণ্ড পরিমাণ শীত ছিল। তো রাত 2টার সময় আসাদ সাহেব তার ডিউটি রুমে বসে চা খাচ্ছিলেন, যেহেতু তার নাইট ডিউটি ছিল। তো সদর হাসপাতালের পুরোনো বিল্ডিংয়ের সেই লম্বা করিডোরটা দিনের বেলায় লোকারণ্য থাকলেও রাতের বেলা নিস্তব্ধতার জন্য ডুবে যায়। তো করিডোরের ল্যাম্পপোস্টের আলোগুলো মাঝে মাঝে জ্বলে আবার নিভে এরকম। তো কুয়াশার কারণে এতটাই বেশি ছিল যে কুয়াশা যে জানালার কাছ দিয়ে বাইরে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো আশা সাহেব সাথে তখন ওয়ার্ড বয় হিসেবে ছিলেন হচ্ছে শরীফুল দীর্ঘদিনের অভিজ্ঞ লোক। এই হাসপাতালেই সে তার জীবনের অর্ধেকটা কাটিয়ে দিয়েছেন। শরীফুল আসাদ সাহেবকে বলেছিল, স্যার এই শীতের রাতে এই পুরোনো ওয়ার্ডটায় কেমন যেন একটা ভারী ভারী ভাব লাগে, তাই না? তো আসাদ সাহেব হেসে উড়িয়ে দিলেন তার কথাটা। কিন্তু ঠিক সেই মুহূর্তে করিডোরের একদম শেষ প্রান্তে একটা ক্যাশ শব্দ শোনা গেল। তারা যখন দুজনে কথা বলতেছিল, মনে হলো কেউ একজন পুরনো ট্রলি ঠেলে নিয়ে আসতেছে হাসপাতালের দিকে। তো আসাদ সাহেব ভাবলেন হয়তো কোনো রুগী আসছে। তো তিনি শরীফুলকে বললেন, যাও তো দেখে আসো তো কি সমস্যা। কিন্তু শরীফুল কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপায় বলল, স্যার ওই ওয়ার্ডটা তো 1 সপ্তাহ ধরে তালা মারা, ওখানে কোনো ট্রলি থাকার কথা না। এই জন্য শরীফুল ভয় পাচ্ছিল। তো শরীফুলের কথা শুনে আসাদ সাহেবের মনে একটু খটকা লাগলো। কিন্তু তিনি ভাবলেন যে হয়তো হাসপাতালের অন্য কোনো কর্মচারী ভুলে ওইদিকে চলে গেছে।
তো আসাদ সাহেব তার টর্চ লাইটটা হাতে নিয়ে করিডোরের দিকে হাঁটতে শুরু করলেন, সেই করিডোরের দিকে, এবং তার পায়ের শব্দ সেই নিস্তব্ধ হাসপাতালে তার কাছে মনে হচ্ছিল যে প্রতিধ্বনিত হচ্ছে। তো করিডোরে একদম শেষ মাথায় 3 নম্বর ওয়ার্ডটি, যা সংস্কার কাজের জন্য গত কয়েকদিন ধরে তালা মারা ছিল। তো আশা সাহেব দেখলেন যে আশা সাহেব যখন ওই তালাবদ্ধ দরজার সামনে পৌঁছালেন, তখন ক্যাসক্যাস শব্দটা একদম থেমে গেল। তিনি টর্চের আলো ফেললেন দরজার উপর, দেখলেন যে মরচে ধরা তালাটা আগের মতোই ঝুলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, দরজার তালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে আলো জ্বলছে নিভছে, অথচ এই ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ আগে থেকেই বিচ্ছিন্ন। তিনি দরজায় কান পাতলেন ভিতরে কোনো কিছু শব্দ আসে কিনা। তো তিনি কান পাতার পর তিনি দেখলেন যে ভিতর থেকে শব্দ আসতেছে, কেমন যেন অনেকগুলো মানুষ একসাথে ফিস ফিস করে কথা বললে যেরকম হয় সেই রকম শব্দ, কিন্তু কোনো ভাষা বোঝা যাচ্ছে না। আশা সাহেব যখন দরজা টোকা দিয়ে জিজ্ঞেস করলেন, ভিতরে কেউ কে আছেন, তখনই ভিতর থেকে সেই টলি চালানোর শব্দটা আবার শুরু হলো। এবার শব্দটা খুব দ্রুত এবং সরাসরি দরজার দিকে যেন এগিয়ে আসতেছে। তো এটা দেখে আশা সাহেব ভয় পেলেন এবং ভয় পেয়ে তিনি দরজা থেকে পিছিয়ে গেলেন। ঠিক তখনই বন্ধ দরজাটা যেন উপাস থেকে কেউ একজন হাতলটা সজোরে ঘোরাতে শুরু করলো, যেন সে মরিয়া হয়ে বাইরে আসতে চাইছে। আশা সাহেব টর্চের আলোয় সেই দরজার ফাঁকটায় ফেললেন এবং দেখলেন যে দরজার ওপাশে কোনো মানুষ নেই, কেবল 2টি চাকা ঘোরাঘুরি করতেছে। তো দরজার ওপাশে সেই অমানসিক হাতল ঘোরানোর শব্দ শুনে আসাদ সাহেবদের কপালে যেন ঘাম জমে গেল। অথচ বাইরে তো প্রচুর পরিমাণ শীত, এই শীতের মধ্যেও তিনি অনুভব করতেছেন তিনি যেন ঘামতেছেন। তো তিনি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড় মেরে তার ওয়ার্ডে তিনি যেখানে তার অফিস রুমে চলে আসেন এবং অফিস রুমে এসে শরীফুলকে বলেন যে আচ্ছা ওখানে এরকম শব্দ হলো কেন, আমি এরকম শব্দ শুনলাম। তো শরীফুল বললো যে স্যার, আমি আগে বলেছিলাম যে ওই জায়গাটায় খুবই নিস্তব্ধ, আর এখানে তো 1 সপ্তাহ ধরে এইটাতে তালা দেওয়া, একটা পুরোনো তালা দেয়া, আর এখানে তো মানুষ কোনো যাওয়ার কথা না, আর এখানে হঠাৎ শব্দ করতেছে, তার মানে এখানে কোনো খারাপ কিছু হচ্ছে। আমার মনে হয় কি স্যার ওখানে না যাওয়াই ভালো। তো এরপর আসলে আসাদ সাহেব সেদিনের মতো তিনি আর ওইদিকে যান নাই, তো এইদিকে তিনি থাকেন। তো প্রথম দিনে এটাই তো ছিল তার ঘটনা। তো রাসেল ভাই দ্বিতীয় দিন তিনি যখন আবার ডিউটি আসেন, তো সেদিনও আসলে ওই হালকা, প্রথম যখন আসেন তখন হালকা শীত ছিল, কিন্তু তিনি অনুভব করেন রাত যত বেশি হচ্ছে শীতের তীব্রতা যেন তত বেশি বাড়তেছে, এবং তিনি সেই ওয়ার্ডরুমের ওই দিক থেকে পুনরায় ক্যাশ শব্দ শুনতেছেন। তো তিনি চিন্তা করলাম যে এটা তো গতকালের রহস্যের মতোই কোনো একটা কিছু হতে পারে, ওইদিকে যাওয়া আসলে নিরাপদ নয়। তো তিনি সেদিনের মতো সেদিকে যাননি এবং তার ওয়ার্ডেই তিনি বা তার অফিস রুমে তিনি থাকেন। রাসেল ভাই প্রধান সমস্যা দেখা দেয় তৃতীয় দিনে হয় কি, তিনি যখন হাসপাতালের ডিউটি করতে আসেন তখন সবকিছুই স্বাভাবিক। ওই ঠিক রাত 2টার সময় তিনি অনুভব করেন যে যেদিকে ওই ওয়ার্ডটার কাছাকাছি একটা রুম থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো তিনি যখন এই কৌতূহল দূর করার জন্য তিনি চিন্তা করলেন যে এত রাতে এবার কে কান্না করতেছে। তো তিনি যখন সেই কান্নার উৎসটা খুঁজতে যান, এবং সেদিনের মতো তার সাথে ছিলেন তার ওয়ার্ড বয় শরীফুল সাথে ছিলেন। আসলে তিনি যেহেতু গত 2 দিনে একটু ভয় পেয়েছিলেন, যার কারণে তিনি চিন্তা করছেন যে এই পুরো সপ্তাহটায় নাইট ডিউটি যতদিন চলে তিনি সাথে রাখবেন। তো শরীফুল সহ যখন আসাদ সাহেব ওইদিকে যান, ওই মেয়ে কণ্ঠটা বা ওই মেয়ে কান্নাটার উৎস হচ্ছে, তখন তারা দুজনেই অবাক হয়ে যান যে ওটা ওই ওয়ার্ডের পাশের রুমে নয়, বরং ওই যেটাতে তালা মারা 3 নম্বর রুমটা ওয়ার্ডটা সেখানে থেকেই আসতেছে। তো তারা দুজনে এটা শুনে তো খুবই ভয় পেয়ে যান, এবং যখনই তারা চিন্তা করেন যে এখানে থাকা নিরাপদ নয়, এবং তারা যখনই তাদের ওয়ার্ডের দিকে বা তাদের অফিসের দিকে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেন, রাসেল ভাই তারা দেখেন যে পুরো হাসপাতালটা যেন পরিত্যক্ত। অথচ এটা আধুনিক একটা হাসপাতাল ছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে হাসপাতালের আলোগুলো যেন টিম করে জ্বলতেছে, এবং হাসপাতালটা যেন কত বছর পুরনো একটা হাসপাতাল, কতদিন থেকে বা এটার কাজ করা হয় না, একদম পলিস্টার খসে গেছে, তাদের কাছে এরকম মনে হচ্ছে।
তো এটা দেখে আসাদ সাহেব এবং শরীফুল ভাই দুজনে যেন একে অপরের দিকে তাকিয়ে দুজনকে প্রশ্ন করতেছে এটা কি হচ্ছে তাদের সাথে, আর এটা কোথায় তারা এসেছে, তারা কোনোভাবেই বুঝতেছে না। এবং একটা সময় তারা তাদের গন্তব্য যখন ওই অফিস রুম খোঁজার চেষ্টা করে, তারা কোনোভাবেই অফিস রুমটা খুঁজতে পায় না এবং তারা দেখে যে এটা একটা পরিত্যক্ত হাসপাতাল, এখানে কেউ থাকে না। অথচ তারা এখানে কিভাবে এলো তারা নিজেও জানে না। তো তারা দুজনে কথা বলতে বলতে তারা দুজনে প্রচুর পরিমাণ ভয় পাচ্ছে। এই শীতের রাতেও তাদের শরীর দিয়ে যেন ঘামের স্রোত বয়ে যাচ্ছে। তো তারা অনেক দৌড়াদৌড়ি করেও যখন খুঁজে পেল না, তারা শেষমেশ রাসেল ভাই লক্ষ্য করে তারা ওই প্রথমে যে ওয়ার্ডটার সামনে ছিল তারা সেখানেই দাঁড়িয়ে আছে। মানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন তারা কোনো হদিশ পাচ্ছিল না, তো তারা দেখে যে সেই ওয়ার্ডের সামনেই তারা দাঁড়িয়ে আছে। এটা দেখে রাসেল ভাই তাদের যেন শরীরের ঘাম আরও যেন বেশি করে ঝরতে শুরু করলো। তারা এত পরিমাণ ভয় পেল এবং রাসেল ভাই সেই সাথে তারা অনুভব করলো সেই দরজার ভিতরে কান্নার আওয়াজ আসতেছে এবং সেই দরজাটার যে তালাটা ঝোলা ছিল সেই তালাটা নিজের থেকেই খুলে গেল এবং দরজাটা খুলে গেল। এবং তারা রাসেল ভাই খুবই অবাক হলো, বাইরের পরিবেশটাই একদম পরিত্যক্ত একটা হাসপাতাল, কিন্তু সেই ওয়ার্ডের ভিতরটা ওই আধুনিক হাসপাতালের ওয়ার্ডগুলো যেরকম হয় সেই রকম। তো তারা বেশ অবাক হলো এবং তারা অজানা সত্ত্বেই তারা সেই ওয়ার্ডের ভিতরে ঢুকে গেল এবং রাসেল ভাই তারা দেখতে পেল সেই ওয়ার্ডের ভিতরে একটা মেয়ে বসে বসে কান্না করতেছে। তো তারা তাদের আসলে যেহেতু বের হওয়ার কোনো উপায় নেই এই মায়াজাল থেকে, তো তারা ধীরে ধীরে সে মেয়েটার কাছে যায় এবং দুজনে জিজ্ঞেস করে যে আপনি কে আর আপনি এখানে কান্না করতেছেন কেন। তো রাসেল ভাই ওই মেয়েটা যা জানায় সেটা শোনার জন্য তারা মোটেও উপস্থিত ছিল না। সে মেয়েটা বলে যে আমার একটা লকেট এইখানে পড়েছিল, এই ওয়ার্ডে অনেক দিন থেকে পড়ে আছে। ওই ওয়ার্ড যে ওয়ার্ডের যে হলো মানে রোগী রাখার যে রোগী রাখার যে বিছানা, সেই বিছানার নিচে ওই একটা হলো আপনার চেন পড়েছিল, রূপার একটা চেন। তো সে ওই মেয়েটা বলে যে এই চেনটা আমার এখানে পড়ে আছে, এটা আমার খুব পছন্দের একটা চেন, আপনারা কি আমাকে সাহায্য করতে পারবেন, এই চেনটা কি আমার বাসায় পৌঁছে দিতে পারবেন। তো যখন তারা জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, তখন সেই মেয়েটা সমস্ত ডিটেলস বলে। তো এটা বলে সেই মেয়েটা সেখানে হলো ভ্যানিশ হয়ে যায় এবং তারা সেই মেয়েটার কথা মতো সেই বিছানাটা যখন খুঁজতে থাকে, তারা হলো সেই চেনটাকে খুঁজে পায় এবং চেনটা খুঁজে পেয়ে তারা অনেক অবাক হয়, যেটা অনেক সুন্দর একটা চেন, ঝকঝকে তকতকে একটা চেন, নতুন একটা চেন, যেটা বিছানার মধ্যে পড়ে গিয়েছিল। তো এরপরে তারা যখন চেনটা নিয়ে বাইরে বের হয়, সেই ওয়ার্ড থেকে বের হয়, রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো হাসপাতালটাই মানে এখন আগের মতো। তারা যে পরিত্যক্ত হাসপাতাল দেখেছিল সেটা যেন এখন নতুন রূপে ফিরে এসেছে, আগে যেন তারা সবকিছু পরিবেশ যেন একদম স্বাভাবিক। তো তারা তাদের অফিসে চলে আসে এবং আশা সাহেব মানে এবং শরীফুল ভাই চিন্তা করে থাকে যে এটা কি হলো, এটা তাদের সাথে কি ঘটলো এটা। তো ওই মেয়ের ঠিকানা অনুযায়ী তারপরের দিন তারা দুজনেই সেই মেয়ের বাসায় যায় এবং তারা জানতে পারে সেই মেয়েটা নাকি আজ থেকে 6 মাস আগে এই হাসপাতালে মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পর সেই 3 নম্বর ওয়ার্ডে তাকে রাখা হয়েছিল। তো সেই 3 নম্বর রাখা অবস্থা তার নাকি গলার চেনটা হারিয়ে যায়। তো রাসেল ভাই পরবর্তীতে তারা শরীফুল ভাই এবং আসাদ সাহেব ওই চেনটা তাদের পরিবারকে দিয়ে দেয়। তো এবং দিয়ে দেওয়ার পর রাসেল ভাই এরপর থেকে শরীফুল ভাই এবং আসাদ ভাই ওই হাসপাতালে আর কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। তো আসলে ওই হাসপাতালে আরও নাকি ভৌতিক ঘটনা আছে যেগুলো তিনি আমাকে শেয়ার করতে চেয়েছেন, বলেছেন যে পরবর্তীতে আমাকে শেয়ার করবেন। তো রাসেল ভাই আজকেই ছিল এটা একটা হাসপাতালের ঘটনা, আমার কাছে ঘটনাটা ভালো লেগেছিল যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো রাসেল ভাই এটা ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের
ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন, তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।